নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত অদ্ভুতরে সিরিজ থেকে গোসাই বাগানের ভূত পাঠ করে শোনাব। আজকে গল্পটির প্রথম পর্ব পাঠ করব। আশা করছি আপনাদের দারুণ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, গোসাই বাগানের ভূত। বার্ষিক পরীক্ষায় অঙ্কে 13 পেয়ে বুড়ুন একেবারে বোকা বনে গেল। সে ইতিহাসে 80, বাংলায় 65, ইংরেজিতে 60 এরকম সব নম্বর পেয়েছে, কিন্তু অঙ্কে 13। হেডমাস্টার মশাই শচীন সরকার বরিশালের লোক, যেমন তেজি তেমনই রাগী। তা বলে ছেলেদের মারধর করেন না, কিন্তু তিনি ঘর থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়ালে সমস্ত স্কুলটায় সূচ পড়লে শব্দ শুনতে পাবার মতো অবস্থা। তিনি প্রত্যেকটি ছাত্রকে ভালো চেনেন, প্রত্যেকের নাম ধাম, স্বভাব, স্বাস্থ্য, অভ্যাস সব তার নখদর্পণে। রেজাল্ট বেরোলে বুড়ুনকে ডেকে তিনি বললেন, যে ছেলে গণিত জানে না সে বড় হয়ে কি হয় জানো? বেহিসাবি, অমিতব্যয়ী আর অপ্র্যাকটিক্যাল। গণিতের শিক্ষা মানুষের বুনিয়াদকে শক্ত করে দেয়, মন এবং চিন্তা শক্তি স্বচ্ছ হয়, ভাব প্রবণতা কমে যায়। যে গণিতের শিক্ষা ঠিকমতো করেনি, আমার মতে সে ভালো ছেলে নয়। বাড়িতে ফিরতে বাবা বুড়ুনকে ডেকে পাঠালেন নিজের ঘরে। বাবা অসম্ভব রাশভারী লোক, ভালো ডাক্তার বলে তাঁর খুব নামডাক। খুব ব্যস্ত মানুষ, নিজের ছেলে মেয়েদের খোঁজ খবর করবার তাঁর বড় একটা সময় হয় না। বলতে কি, ছেলে মেয়েদের সঙ্গে তিনি খুবই কম কথা বলেন। প্রয়োজন না হলে এক নাগারে 7-8 দিন পর্যন্ত কথাই বলেন না। তাই বুড়ুন এবং তার ভাই বোনরা বাবাকে এক রহস্যময় মানুষ বলে জানে, সামনে যেতে ভয় পায়। বুড়ুন যখন বাবার ঘরে গেল, বাবা তখন জানলার ধারে ইজি চেয়ারে বিশ্রাম নিচ্ছেন। গলার স্টেথোস্কোপ এবং গায়ের পোশাক ঠিকঠাক আছে, অর্থাৎ এক্ষুনি রোগী দেখতে বেরোবেন। বুড়ুন ঘরে ঢুকতেই বাবা হাত বাড়িয়ে বললেন, প্রোগ্রেস রিপোর্টটা দেখি। বুড়ুন ভয়ে ভয়ে ভাঁজ করা কাগজটা হাতে দিতে বাবা ভ্রু কুঁচকে খুব বিরক্তির সঙ্গে চেয়ে দেখলেন নম্বরগুলো। তারপর কাগজটা ফেরত দিয়ে বললেন, আমিও ছাত্র জীবনে অঙ্কে খুব ভালো ছিলাম না, কিন্তু 80-90 না পেলেও 40-50 পেতে অসুবিধে হতো না। বুড়ুন মেঝের দিকে চেয়ে রইল। বাবা উঠতে উঠতে বললেন, কাল থেকে কালী মাস্টার মশাইয়ের বাড়িতে রোজ পড়তে যাবে, হেঁটে যাবে, হেঁটে আসবে। করালি মাস্টার মশাই থাকেন 2.5 মাইল দূরে কামরাঙায়। রোজ সেখান থেকে সাইকেলে স্কুলে আসেন। অঙ্কের শিক্ষক হিসেবে তার প্রচণ্ড নামডাক। তিনি নাকি খাওয়ার শেষে ভাতের থালায় আঙুল দিয়ে অঙ্ক করেন, বড় বড় সব অঙ্কের স্বপ্ন দেখেন। লোকে যেমন গল্প উপন্যাস পড়ে, কালী স্যার ঠিক তেমনইভাবে অঙ্কের বই পড়েন। লোকে যেমন দুঃখের গল্প পড়ে কাঁদে, হাসির গল্প পড়ে হাসে, বা ভূতের গল্প পড়ে ভয় পায়, করালি স্যারও নাকি তেমনি অঙ্কের মোটা মোটা বই পড়তে পড়তে কখনো হো হো করে হেসে ওঠেন, কখনো বা খুচখুচ করে কাঁদতে কাঁদতে চোখের জল মোছেন, আর কখনো কোনো ভুল অঙ্ক দেখলে ভয়ে শিউরে উঠে রাম 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 করতে করতে চলে যান। ভারী আপন ভোলা মানুষ। ছাত্রদের কারো নাম তার মনে থাকে না। কারো বাড়িতে নেমন্তন্ন খাওয়ার পর যদি কেউ জানতে চায়, করালিবাবু রুই মাছটা কেমন খেলেন, করালিবাবু ভারী অবাক হয়ে বলেন, রুই মাছ
রুই মাছ ছিল নাকি? একবার পায়েস খাওয়ার পর ঢেকুর তুলে বলেছিলেন, দইটা অতি চমৎকার, এত মিষ্টি দই খাইনি। অঙ্কের ওরকম দিকপাল শিক্ষক হওয়া সত্ত্বেও কালীবাবু কিন্তু পয়সা কড়ির হিসেবে ভারী কাঁচা। 1 টাকা 4 আনা কেজির উচ্ছের 250 গ্রামের দাম কত হয় তা বাজারে গিয়ে কিছুতেই ঠিক করে উঠতে পারেন না। অসহায়ভাবে দোকানদারকেই বলেন, বাবা তুমি হিসেব টিসেব করে পয়সা গুনে রাখো, আমি অঙ্কে ভারী কাঁচা। 2.5 মাইল দূরে করালিবাবুর বাড়িতে রোজ অঙ্ক শেখার জন্য হেঁটে যাতায়াত করতে হবে জেনে বুড়ুনের ভারী রাগ হচ্ছিল। সেটা বুঝতে পেরেই বোধহয় বাবা বললেন, কষ্ট না করলে মানুষ হওয়া যায় না। তোমরা বড় বেশি আদুরে মানুষ হচ্ছ, তাই কোনো ব্যাপারেই তেমন গা নেই। রবীন্দ্রনাথ কত বড় লোকের ছেলে হয়েও চাকরদের মহলে মানুষ হয়েছেন। আমিও ঠিক করেছি এবার থেকে তোমাদের আরাম আয়েশ বিলাসিতা সব বন্ধ করে দেব। এখন থেকে অনেক কষ্ট করতে হবে তোমাদের। অঙ্ক শেখবার জন্য রোজ 5 মাইল হাঁটা হলো 1 নম্বর কষ্ট, এরপর 2 নম্বর, 3 নম্বর, আরও বহু কষ্ট আছে, তৈরি থেকো। বলে বাবা বেরিয়ে গেলেন। বুড়ুন অঙ্কে 13 পাওয়ায় বাড়ির সবাই চুপচাপ, কেউ তার সঙ্গে বিশেষ কথা বলছে না। মা না, ছোট ভাই বোন গুরুন আর বেলিও না। বেলিকে একবার পিঠ চুলকে দিতে বলেছিল বুড়ুন। বেলি জবাব দেয়, তোমার সঙ্গে বেশি মিশতে বারণ করেছে বাবা, তুমি দেয়ালে পিঠ ঘষে নাও, তাতেই চুলকোনো হবে। বুড়ুন বুঝতে পারল বাড়ির লোক তাকে এক ঘরে করেছে। পরীক্ষার পর স্কুল এখনো বসেনি। সারা দিনটা খুব ফাঁকা ফাঁকা লাগে। বন্ধু বান্ধবদের সঙ্গে খুব বেশি মেলামেশা বারণ হয়ে গেছে। শুধু বিকেলে খেলাধুলা করার হুকুম আছে 1 ঘন্টা দেড়েকের জন্য। বুড়ুনের তাই মেজাজ অসম্ভব খারাপ। বাড়িতে একমাত্র দাদুই তার সঙ্গে আগের মতো কথাবার্তা বলেন, ভালোবাসেন। কিন্তু দাদুর সঙ্গে বেশিক্ষণ সময় কাটানোর উপায় নেই। তিনি দিন রাত কবিরাজি ওষুধ তৈরি করতে ব্যস্ত। দাদু কবিরাজির ধাতব আর ভেষজ 2 রকম চিকিৎসাই করেন। দিন রাত তিনি হিরে ভস্য, মুক্তা ভস্য, স্বর্ণ সিন্দুর বানাচ্ছেন। মাঠে ঘাটে ঘুরে বেল গাছের মূল, কন্টিকারি, থানকুনি আরও কত কি পাতা তুলছেন। তারপর সেগুলো থেকে ওষুধ তৈরি করছেন। অ্যালোপ্যাথি চিকিৎসার উপর তাঁর ভারী রাগ। নিজের ছেলে ডাক্তার বলে তিনি পাত্তাও দেন না। সন্ধেবেলা তাঁর বাজারের দোকান ঘরে যখন বুড়োদের আড্ডা বসে, তখন সকলের সামনেই তিনি বলেন, হেলু আবার ডাক্তার নাকি, এখনো নারী দেখতেই শিখল না। বাড়িতে বুড়ুন আজকাল বড় একা। অঙ্কে 13 পেলে কি হয় তা সে হাড়ে হাড়ে বুঝছে আজকাল। দুপুরবেলা বাড়িটা নিঝুম হয়ে গেছে। বাবা কল পেয়ে শহরের বাইরে গেছেন। মা, গুরুন আর বেলি ঘুমোচ্ছে। দাদু আর শিবু চাকর উঠোনে হামানদিস্তায় শুকনো ভাং পাতা গুঁড়ো করছে। তাদের বেজিটা ঘুরঘুর করছে সেখানে। বুড়ুন তাদের পোষমানা পাখির খাঁচার কাছে গিয়ে দাঁড়াতেই ময়নাটা বলে উঠল, বুড়ুন অঙ্কে 13 পেয়েছে, বুড়ুন অঙ্কে 13 পেয়েছে, বুড়ুন অঙ্কে। বুড়ুন ভারী অবাক হয়ে যায়। পাখিটাকে এ কথা কবে কে শেখালো? পাখিটা খুবই চালাক। 2-5 বার শুনেই যে কোনো কথা টপ করে শিখে নেয়। নিশ্চয়ই এর মধ্যে কেউ ওকে এটা শিখিয়েছে বুড়ুনকে জব্দ করবার জন্য। পুরোপুরি জব্দ হওয়ার অবশ্য বাক্যও খুব একটা নেই। বুড়ুনকে আজকাল তার নিজের ময়লা জামা প্যান্ট নিজেকেই কাচতে হয়। নিজের এঁটো থালা বাটি গেলাস নিজেকেই মাজতে হচ্ছে। তাছাড়া আছে নিজের জুতো বুরুশ করা, নিজের বিছানা পাতা এবং মশারি টাঙানো, পড়ার ঘর সকাল বিকেল ঝাঁট দেওয়া।
বাড়িতে ভাই বোন বা চাকর বাকর কাউকে কোনো কাজের ফরমাস করা তার বারণ। এসব অপমান তবু গায়ে লাগে না, কিন্তু পোষা পাখির মুখে তার অঙ্কে 13 পাওয়ার স্লোগান শুনে সে সত্যিকারে রেগে গেল। কটমট করে চেয়ে রইল পাখিটার দিকে। তারপর কাউকে কিছু না বলে বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে পড়ল। শীতের দুপুর, ভারী উষ্ণ কোমল রোদ। পাড়ার মাঠে ছেলেরা ব্যাট বল খেলছে। বুড়ুন আনমনে হাঁটতে হাঁটতে ছোট গঞ্জ মতো শহর ছাড়িয়ে একেবারে গোসাই ডাকাতের বাগানে এসে পড়ল। গোসাই ডাকাতের বাগান বা গোসাই বাগান একটা বিশাল জঙ্গলে জায়গা। জঙ্গলের মধ্যে একটা ভাঙা বাড়ি আছে, পুকুর আছে, আর আছে বুনো কুল আর বন করমচার অজস্র গাছ। এরকম কুল আর কোথাও হয় না। দেখতে মটর দানার মতো ছোট, পাকলে ভারী মিষ্টি। কিন্তু জঙ্গলের মধ্যে এত সাপখোপ, বিছুটির গাছ আর কাঁটা ঝোপ যে বুনো কুল খাওয়ার লোক জোটে না। পাখি পক্ষীতেই খেয়ে যায়। যে গাছগুলো একটু নাগালের মধ্যে, সে গাছের ফল ধরতে না ধরতেই ছেলেরা দল বেঁধে এসে খেয়ে যায়। ঝোপ জঙ্গলের মধ্যে বেশি কেউ যেতে পারে না বলে পুকুরের দক্ষিণ দিকটায় অবশ্য কুল গাছের কুল যেমন তেমনই রয়েছে। মরশুম ফুরলে ফল পড়ে মাটিতে, আরও গাছ জন্মায়, জঙ্গল বাড়ে। বুড়ুনের মন খারাপ, আর মন খারাপ থাকলে কত কি কাণ্ড বাঁধাতে ইচ্ছে হয়। যেমন এখন তার ইচ্ছে হলো যেমন করেই হোক ওই দুর্গম জায়গায় গিয়ে খুব নিরিবিলিতে চুপচাপ কিছুক্ষণ বসে থাকবে আর বুনো কুল খাবে। যদি সাপে কামড়ায় তাহলে না হয় মরবে, মরাই ভালো। যদি বিছুটি লাগে তো লাগুক। তার মনের মধ্যে যে অপমানের জ্বালা, তার চেয়ে বিছুটির জ্বালা আর এমন কি বেশি হবে। বুড়ুন মনের দুঃখে বনে ঢুকল। ঢুকেই বুঝতে পারল এই দুর্ভেদ্য জঙ্গল পার হয়ে বুনো কুলের কুঞ্জবনে পৌঁছনো অসম্ভব। কাঁটা বা বিছুটি গ্রাহ্য না হয় নাই করল, কিন্তু এগোবার পথ চাইতো। যেদিক দিয়েই যেতে চেষ্টা করে সেদিকেই ডালপালার রোগা রোগা হাত বাড়িয়ে গাছগাছালি তার পথ আটকে ধরে। একমাত্র উপায় হচ্ছে টারজানের মতো বড় গাছে উঠে এক গাছ থেকে ডাল ধরে ঝুল খেয়ে অন্য গাছের ডাল ধরে এগিয়ে যাওয়া। যদি গাছ থেকে পড়ে যায় তো যাবে, সেটা এমন কিছু দুঃখের হবে না তার কাছে। বরং বাড়ির লোক ভাববে, আহা, বুড়ুনকে আমরা কত কষ্ট দিয়েছি। গাছ বাইতে বুড়ুন ওস্তাদ। একটা শিরীষ গাছে সে বানরের মতো উঠে গেল। মাটির সঙ্গে সমান্তরাল একটা মোটা ডালের ওপর দিয়ে সে খানিক হেঁটে, খানিক হামাগুড়ি দিয়ে এগিয়ে পরের কদম গাছটার একটা ডাল ধরে ফেলল। মাটি থেকে প্রায় 30 হাত উঁচুতে। এগিয়ে যেতে তেমন কোনো বাধা হচ্ছিল না বুড়ুনের। কেউ কোথাও নেই, শুধু শীতের কনকনে বাতাস বইছে। রোদের রঙে লালচে আভা। গাছগাছালিতে অজস্র পাখি আর পতঙ্গের ওড়াউড়ির শব্দ। গাছের ডালের ঘষায় হাত পায়ের নুন ছাল উঠে গিয়ে জ্বালা করছে। একটা নিম গাছে বসে বুড়ুন একটু জিরোলো। তারপর আবার ধীরে ধীরে এগোতে লাগলো। পরিশ্রমে এই শীতেও ঘাম হচ্ছে। যত এগোচ্ছে তো গাছপালা ঘন হচ্ছে। একেবারে গায়ে গায়ে সব গাছ। একটার ডালপালা অন্যটার ডালপালায় ঢুকে গেছে। এখন আর এক গাছ থেকে অন্য গাছে যেতে কষ্ট নেই। এক একটা গাছে হেঁট মুন্ডু হয়ে বাঁদুরেরা ঝুলে আছে। কাঠবিড়ালি ডুমুর খাচ্ছে বসে। নিচের জঙ্গলে খড়মড় শব্দ করে একটা সজারু চলে গেল। বহু পাখির বাসা পার হলো বুড়ুন। তার কোনোটাতে পাখির ডিম রয়েছে, কোনোটায় কুশি কুশি পাখির ছানা তাকে দেখে আতঙ্কে কিচমিচ করে ওঠে।
কুল গাছের কুঞ্জবনে পৌঁছতে বুড়ুনের কষ্ট হলো বটে, কিন্তু এ কাজ যে সে ছাড়া আর কেউ কখনো করতে পারেনি তা ভেবে খুব একটা বাহাদুরির ভাবও এলো মনে। একটা শিশু গাছের গা বেয়ে সে নিচের নিস্তব্ধ নির্জন অন্ধকার জায়গাটায় আস্তে আস্তে নামতে থাকে। নামবার মুখে ধরবার মতো নিচু ডাল ছিল না বলে তাকে প্রায় 10 হাত উঁচু থেকে লাফ দিয়ে নামতে হলো। তবে নিচে পচা পাতার স্তূপ জমে গদির মতো হয়ে আছে, তাই বুড়ুনের ব্যথা লাগলো না। ভুস করে পা দুটো ডেবে গেল শুধু, আর তলায় একটা কাঁটা বা কাঁচ যাই হোক তার পায়ে প্যাট করে বিঁধে গেল। একটু ফাঁকায় এসে বুড়ুন মাটিতে বসে পায়ের তলাটা দেখছিল। তেমন কিছু নয়, একটা শামুকের ভাঙা খোল বিঁধেছে। তবে এসবে অভ্যাস আছে তার। শামুকের টুকরোটা বের করে এক মুঠো দুব্ব তুলে ঘষে রসটা লাগিয়ে দিল। এ ওষুধ তার দাদুর শেখানো। দুব্বর রসে অনেক অসুখ সারে, অনেক বিষ নষ্ট হয়। দাদু তাকে অনেক কিছু শেখায়। মানুষের শরীরে রোজ এক রকমের বিষ তৈরি হচ্ছে, তাকে বলে টক্সিন। এই বিষ জমে জমে শরীরের নানা রোগের সূচনা করে। মাছ মাংস খেলে টক্সিনের পরিমাণ আরও বাড়ে। সেজন্য দাদু রোজ সকালে তাকে থানকুনি পাতার রস, একটু আখের গুড় আর দুধ দিয়ে খাইয়ে অনেকখানি জল গিলিয়ে দেয়, তাতে টক্সিন জমতে পারে না শরীরে। দাদু মাছ মাংস খাওয়ার ঘোর বিরোধী। এই নিয়ে বাবার সঙ্গে দাদুর প্রায় তর্ক বিতর্ক লেগে যায়। বাবা বলেন প্রোটিনের জন্য মাছ মাংস অতি প্রয়োজন। দাদু বলেন পশু পাখির শরীরের কোষ আর মানুষের শরীরের কোষে অনেক গরমিল বাবা, ও খেলে খটামুটি লাগবেই। বুড়ুন পায়ে ঘাসের রস লাগিয়ে উঠে দাঁড়ালো। চারদিকে অসংখ্য গাছে মেঘের মতো ঘনিয়ে আছে থোকা থোকা বুনো কুল, বন করমচা। কয়েকটা চালতা গাছ থেকে পাকা চালতার গন্ধ আসছে। চারদিকে ডানার শব্দ তুলে পাখি উঠছে, রঙিন পাখনায় ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি। ভেজা মাটি, ঠান্ডা ছায়া আর নিস্তব্ধতায় জায়গাটা ঘোর হয়ে আছে। এক থোকা বুনো কুল তুলে একটা কুল মুখে পুড়েছে মাত্র। অমনি বুড়ুন দেখতে পেল পুকুরের ওধারে লুঙ্গি পরা খালি গায়ে একটা লোক তার দিকে স্থির চোখে চেয়ে আছে। অবাক হওয়ার কথা, পুকুরের চার ধারেই গহীন জঙ্গল। এই পুকুরের ধারে কাছেও কেউ আসতে পারে না। জল অব্যবহারে পচে সবুজ হয়ে আছে। কচুরিপানা হয়নি বটে, কিন্তু খুদে শ্যাওলায় জল ছেয়ে গেছে। ঘাট ভাঙা পাড়ে জঙ্গল, চারদিকে কাঁটা আর বিছুটির ঘন বন। এ জঙ্গলে কাঠ কুড়োতেও কেউ আসে না। তবে এই লোকটা এলো কোত্থেকে? বুড়ুনও তাকিয়েছিল। তার মনটা খারাপ, নইলে সে লোকটাকে দেখে চমকে যেত কিংবা ভয় পেত। কিন্তু মন এতই খারাপ যে বুড়ুন আর কোনো কিছুকেই ভয় পাচ্ছে না। কিছুতেই তার কিছু যায় আসে না আর। বুড়ুন দেখল লোকটা হঠাৎ পুকুরের ধার দিয়ে নেমে জলের ওপর পা রাখল। তারপর অনায়াসে জলের ওপর দিয়ে হেঁটে জোর কদমে চলে আসতে লাগলো এদিকে। জলের ওপর কেউ হাঁটতে পারে এ বুড়ুনের জানা ছিল না। দেখে সে অবাক। সায়েন্স তো এ কথা মানে না। গ্র্যাভিটেশনের নিয়ম আছে, স্পেসিফিক গ্র্যাভিটি আছে। তবে যাই হোক, লোকটা কিন্তু হেঁটে চলে এলো এপারে। পায়ের পাতাটাও ভেজেনি। উঠে এসে লোকটা বড় বড় দাঁত বের করে হেসে বলল, কি খোকা, ভয় পেয়েছ? বুড়ুন একটু অবাক হয়ে বলে, ভয় না, ভয় পাবো কেন? পাওনি? এবার লোকটাই অবাক। না, ভয় পাওয়ার কি আছে? আমি শুধু সায়েন্সের কথা ভাবছিলাম। মনে হলো সায়েন্স এখনো অনেক কথা জানে না।
বটে। বলে লোকটা একটু হেসে লোকে যেমন টুপি খোলে ঠিক সেভাবে নিজের মাথাটা ঘাড় থেকে তুলে এনে হাতে নিয়ে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলো চাঁদির জায়গাটা। তারপর মুন্ডুটা আবার যথাস্থানে লাগিয়ে বলল, মাথায় খুব উকুন হয়েছে কিনা তাই চুল করছে। ও, বুড়ুন বলে। লোকটা বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার তোমার বলো তো, এবারও যে বড় ভয় পেলে না? বুড়ুন কাঁধ ঝাঁকিয়ে বলল, আপনার মাথায় উকুন হয়েছে আর চুল করছে বলে আমার ভয় পাওয়ার কি? লোকটা রেগে গিয়ে বলে, তুমি ভাবছো আমি তোমার সঙ্গে ইয়ার্কি করছি? তা ভাববো কেন? লোকটা কটমট করে খানিক বুড়ুনকে দেখে নিয়ে বলে, ভাবছো ম্যাজিক করছি? হতে পারে। লোকটা হঠাৎ ডান হাতটা ওপর দিকে তুলল। বুড়ুন দেখল হাতটা লম্বা হয়ে একটা চালতা গাছের মগ ডালে চলে গেছে। পর মুহূর্তে একটা পাকা চালতা পেরে এনে লোকটা সেটা বুড়ুনের সামনে ফেলে দিয়ে বলল, দেখলে? বুড়ুন বিরক্ত হয়ে বলে, না দেখার কি, চোখের সামনেই তো পারলেন। লোকটা ধমকে উঠে বলে, তবে ভয় পাচ্ছ না যে? ভয় না পেলে কি করব? এই বলে বুড়ুন থোকা থেকে কয়েকটা কুল ছিঁড়ে মুখে ফেলল। লোকটা ভারী আঁশটে মুখ করে বলে, লজ্জা করছে না কুল খেতে? চোখের সামনে জলজন্ত আমাকে দেখতে পেয়েও নিশ্চিন্ত মনে কুল খাওয়া হচ্ছে, আরো দেখবে। বলে লোকটা হঠাৎ ডান হাত দিয়ে নিজের বাঁ হাতটা খুলে নিয়ে চারদিকে তলোয়ারের মতো ঘোরাতে লাগলো। তারপর বাঁ হাত দিয়ে ডান হাত খুলে নিল, দুটো পা দু হাতে খুলে নিয়ে দেখালো। তারপর এবার অদৃশ্য হয়ে ফের হাজির হলো। 13-14 ফুট লম্বা হয়ে গেল, আবার হোমিওপ্যাথির শিশির মতো ছোট্ট হয়ে গেল। এসব করে হাঁপাতে হাঁপাতে আবার আগের মতো হয়ে সামনে দাঁড়িয়ে বলল, দেখলে? হুম। মানে এসব দেখার পরও মূর্ছা যাচ্ছ না যে? দৌড়ে পালাচ্ছ না যে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল খেয়ে যাচ্ছ যে বড়? আমি কে জানো? কে? আমি গোসাই ডাকাতের বড় সাঙাত নিধিরাম। 200 বছর ধরে এখানে আছি, বুঝলে? 200 বছর। বুঝলাম। কি বুঝলে? বুড়ুন বিরক্ত হয়ে বলে, এসব তো সোজা কথা, বোঝাবুঝির কি আছে? আপনি 200 বছর ধরে এখানে আছেন। লোকটা একটু গম্ভীর হয়ে বলে, তুমি বাপু তলিয়ে বুঝছো না। 200 বছর কি কোনো মানুষ বেঁচে থাকে বলো? তা থাকে না। তবে আমি আছি কি করে? থাকলে আমি কি করব? লোকটা রেগে উঠে বলে, তবু তুমি তলিয়ে বুঝছো না কিন্তু আমি আসলে বেঁচে নেই। বুড়ুন আরও একটা কুল মুখে দিয়ে বলে, তাতে আমার কি? ও, খুবই চ্যাটাং চ্যাটাং কথা বলছো যে। ভূতকে ভয় পাও না? কেমন তর বেয়াদব ছেলে তুমি, হ্যাঁ? বুড়ুন বলল, ভয় লাগছে না যে। এই কথা শুনে লোকটার চোয়ারে মুখটা ভারী করুণ হয়ে গেল। অসহায়ভাবে ছলো ছলো চোখে চেয়ে রইল বুড়ুনের দিকে। ফোঁত করে একটা নিঃশ্বাস ফেলে বলল, একটুও ভয় লাগছে না? না।
নিধিরাম হাতের পিঠে চোখের জল মুছল বোধহয়। মনের দুঃখে তার নাকের ডগা কাঁপছিল। চোখ মুছে ধরা গলায় বলল, তুমি আমাকে বড় মুশকিলে ফেললে দেখছি। এখন নিজেদের সমাজে আমি মুখ দেখাবো কেমন করে বলো তো? গোসাই সর্দার শুনলে আমার গর্দান যাবে। বুড়ুন একটা ফুহ শব্দ করে বলে, আপনার আবার গর্দান যাওয়ার ভয়? মুন্ডুটা তো একটু আগে ফুটবলের মতো হাতে ধরে রেখেছিলেন। লোকটা দুঃখের সঙ্গে বলে, আমাদের নিয়েও অন্যরকম। কেউ যদি কোনো দোষ করে তাহলে গোসাই বাবা তার মুন্ডু কেড়ে রেখে দেন। তোমরা বলো, লজ্জায় মাথা কাটা গেল, সে হলো কথার কথা। আসলে তো আর মাথা কাটা যায় না, কিন্তু আমাদের সত্যি সত্যি মাথা কাটা যায়। আমাদের সমাজে সে বড় লজ্জার ব্যাপার। তুমি কি একটু চেষ্টা করে দেখবে নাকি খোকা? যদি একটু ভয় টয় করতে পারো। বুড়ুন বলল, না, সে হবার নয়। আজ আমার মনটা ভালো নেই। মেজাজ খারাপ থাকলে আমার ভয় ডর থাকে না। লোকটা খুব আশান্বিত হয়ে বলে, কেন কেন তোমার মন খারাপ কেন বলো তো? আমি তোমার মন মেজাজ ভালো করবার জন্যে যা করতে বলবে তাই করব, কিন্তু কথা দিতে হবে যে আমাকে একটু ভয় করবে। বুড়ুন নিঃশ্বাস ছেড়ে বলল, সে হওয়ার নয়। আমি অঙ্কে 13 পেয়েছি। লোকটা একগাল হেসে বলে, এই কথা? তা আমি তোমাকে সব অঙ্ক শিখিয়ে দেব, নয়তো পরীক্ষার সময় অদৃশ্য হয়ে গিয়ে তোমার অঙ্ক কষে দিয়ে আসবো। তাহলে এবার একটু ভয় খাও। লক্ষ্মী সোনা ছেলে। বুড়ুন আবার গুটি চারে কুল মুখে দিয়ে বলে, ভূতের কাছে কেউ অঙ্ক শেখে? আমি আঁক শিখব করালি স্যারের কাছে। লোকটা খুব ভাবিত হয়ে বলে, তাই তো, এই বড় বিপদ দেখছি। তোমার মন মেজাজ ভালো করতে না পারলে তো তুমি কিছুতেই ভয় পাবে না। তাহলে শোনো খোকা, আমি কিন্তু আরো কাণ্ড জানি। এক্ষুনি এমন মন্ত্র বলবো যে শোঁ শোঁ করে ঝড় এসে যাবে, বিড়ি বিড়িয়ে শিলাবৃষ্টি পড়বে। কিংবা চাও তো এই দিনের আলোয় ঘোর অমাবস্যার অন্ধকার নামিয়ে আনতে পারি। সেই অন্ধকারে কঙ্কাল আর কবন্ধুরা চারিদিকে ধেই ধেই করে নাচবে। বুড়ুন অবহেলা ভরে বলল, যা খুশি করুন না, বারণ করেছে কে? তবু ভয় পাবে না? না। লোকটা মাথায় হাত দিয়ে মাটিতে বসে চোখের জল মুছতে মুছতে আপন মনে বলতে থাকে, গোসাই বাবা আমাকে নিচের পোস্টে নামিয়ে দেবে, মাথা কেড়ে রেখে দেবে, কেউ আমাকে আর ভক্তি শ্রদ্ধা করবে না। চারদিকে গাছগাছালি থেকে অশরীরীরা এতক্ষণ চুপচাপ কাণ্ড কারখানা দেখছিল। এবার সবাই সুর করে বলে উঠল, বুড়ুন ভারী বিরক্ত বোধ করে। এই জায়গাটাকে সে নিরিবিলি আর নির্জন বলে ভেবেছিল, এখন দেখলো মোটেই তা নয়। চারদিকে খুব হতাশভাবে তাকিয়ে সে আবার একটা শিশু গাছে উঠে ডাল বেয়ে বেয়ে ফিরে যেতে লাগলো। মেজাজটা আজ তার সত্যিই খারাপ। সন্ধ্যের পর বুড়ুনের দাদু রাম কবিরাজ তাঁর দোকান ঘরে বসে আছেন। হাড় কাঁপানো শীত পড়েছে এবার। সূর্য ডোবার পর আর রাস্তায় বড় একটা লোক চলাচল নেই। বাজারও অর্ধেক বন্ধ, খদ্দেরের আনাগোনা খুবই কম।
শুধু কবিরাজ মশাইয়ের দোকানে নিত্যকার আড্ডাধারীরা এসেছে। আড্ডাধারীরা সবাই বুড়ো সুড়ো মানুষ, গায়ে আলোয়ান, মাথায় বাঁদুড়ে টুপি, গলায় কমফোর্টার, পায়ে মোজা চাপিয়ে সব ঝুম্বুস হয়ে বসে আছেন। টেবিলের ওপর একটা লম্ফ জ্বলছে। রাম কবিরাজ বললেন, আমার নাতি বুড়ুন এবার অঙ্কে 13 পেয়েছে, জানো তো সবাই। সবাই এক বাক্যে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, খুব জানি। রামবাবু দাঁত খিচিয়ে বলে উঠলেন, তার জানবে না? ছেলের বাপ যে সারা শহরে ঢোল শহরত করে সে কথা লোককে জানিয়েছে। কিন্তু আমি বলি বাপু, অঙ্কে 13 পেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়? যারা বিদ্বান বুদ্ধিমান তাদের অবস্থা তো দেখছি। এই ধরো না কেন, আমার ছেলে ফেলু তো সোনার মেডেল পেয়ে পাশ করা ডাক্তার, নাম ডাকো খুব, কিন্তু এখনো রুগীর নাড়ি ধরে বলে দিতে পারবে না এই রুগীর পেটের ব্যামো না বুকের ব্যথা, রুগী রাগী না বেকুব। সেসব বোঝা কি সোজা কথা? তবু গলায় নল ঝুলিয়ে হাতে ছুঁচ বাগিয়ে মানুষ মেরে বেড়াচ্ছে। আমি বলে দিচ্ছি, নাতিকে কবিরাজি শেখাবো। অঙ্কে 13 পেয়েছে তো কুছ পরোয়া নেই, অবিদ্যা শেখার চেয়ে মুখ থাকা ভালো। সবাই সায় দিয়ে ওঠেন, তা বটে, তা বটে। সায় না দিয়ে উপায়ও নেই। রাম কবিরাজকে সবাই ভয় পায়। ভারী সৎ, তেজি আর আদর্শবাদী লোক। রাম কবিরাজ নাতির পক্ষ হয়ে আরও কি বলতে যাচ্ছিলেন, ঠিক এই সময়ে রিটায়ার্ড সাব জজ ধীরেন চাটুর্যে হাতে ছাতা নিয়ে ঘরে ঢুকলেন। ছাতা দেখে সবাই অবাক। মহিমবাবু বলে উঠলেন, ধীরেন যে আজ বড় ছত্রপতি সেজে এসেছ, বাইরে বৃষ্টি বাদলা হচ্ছে নাকি? ধীরেনবাবু হাঁপ ছেড়ে বললেন, আরে না, এই ছাতাটা একটা অস্ত্র বল। অস্ত্র বল? কিসের অস্ত্র বল হে? অস্ত্রের কথা উঠছে কেন? ওঠে ওঠে বলে ধীরেনবাবু একটা ফাঁকা চেয়ারে বসে গলাবন্ধ কোটের ওপরের কয়েকটা বোতাম খুলতে খুলতে বললেন, দিনকাল ভালো নয় হে। এই গঞ্জে যে বাঘ বেরিয়েছে সে খবর রাখো। বাঘ? বাঘ বেরিয়েছে? বাঘ? বাঘ? সকলের এক বাক্যে প্রশ্ন। ধীরেনবাবু বললেন, গল্প শুনেছিলাম, এক সাহেব ছাতা হাতে জঙ্গলের ধারে বেড়াতে গিয়ে বাঘের মুখোমুখি পড়ে যায়। বুদ্ধি করে তখন সাহেবটা বাঘের মুখের সামনে পটাং করে ছাতাটা খুলে ধরতেই বাঘ ভয় পেয়ে পালিয়ে যায়। তাই ছাতাটা নিয়ে বেরিয়েছি আজ। রাম কবিরাজ ধমক দিয়ে বললেন, এই থানায় পানায় ছেড়ে আসল কথাটা বলবে তো, বলি বাঘ কোথায়? আর বলো কেন, বিকেলের দিকে একটু হাই পাথার চা বাগানের দিকে নিরালা মাঠের ধারে বেড়াতে গিয়েছিলাম আজ, সঙ্গে নাতি। তা হঠাৎ নাতি বায়না ধরলো কুকুরের বাচ্চা নেবে। চেয়ে দেখি মাঠের মধ্যে 4-5টা কুকুরছানা খেলা করছে। তো নাতির বায়নায় অবশেষে কুকুরছানা ধরতে মাঠে নামতে হলো। কিন্তু কাছে গিয়ে দেখি, ও বাবা, কুকুরছানা কোথায়, 4-5টা বাঘের বাচ্চা ওর গায়ে লাফিয়ে লাফিয়ে দিব্যি খেলছে। ঠিক দেখেছ যে সেগুলো বাঘের বাচ্চা? ধীরেনবাবু দৃঢ় স্বরে বললেন, একেবারে রায় বাঘা, চিতা বা গেছো বাঘ নয়, গায়ে ডোরা কাটা দক্ষিণ রায়। সেই দেখে তো আমি নাতিকে পাঁজা কোলে নিয়ে দে ছুট। বাঘের বাচ্চা যখন দেখা গেছে তখন মা বাঘ বা বাবা বাঘও কাছে পিঠেই আছে। এই সবাই খুব সাবধানে থেকো হে। হেমবাবু উঠে জুতো পরতে পরতে বললেন, আমি বরং রওনা দিই। হ্যাঁ, এই দিঘিন আমাকে একটু এগিয়ে দিয়ে আসুক।
বাকি সবাই উসখুস করতে থাকেন। উপেনবাবু আপন মনে রাম 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 করছিলেন শুনে শশধরবাবু তাঁর ভুল ধরিয়ে দিয়ে বললেন, ও তো ভূতের মন্ত্র, বাঘ কি আর রাম রাম শুনে পালায়? এই তবে উপেনবাবু জিজ্ঞেস করেন। রামবাবুর ভয় ডর নেই, নিশ্চিন্ত মনে বললেন, তা বাঘের নামে ভয় পেলে চলবে কেন? উত্তর বাংলার এসব অঞ্চলে তো বাঘ বেরোবেই, গত বছরও বেরিয়েছিল, তবে শহরের মাঝখানে আসে না। সবাই বলে ওঠে, তা বটে, তা বটে, তবে কি না। আড্ডাধারীরা আজ আর বেশিক্ষণ বসলেন না। চক্ষু লজ্জায় খানিকক্ষণ বসে থেকে সব দল বেঁধে উঠে পড়লেন। গেলেন না শুধু মন্মথবাবু। রামবাবুর ভয় ডর নেই, সবাই চলে যাওয়ার পরেও নিশ্চিন্ত মনে বসে রইলেন। রুগী টুগি বড় একটা কবিরাজের কাছে আসতে চায় না। তারা মরতে মরতে গিয়ে ভিড় করে তাঁর ছেলে ভেলুর চেম্বারে। তবু রাম কবিরাজ ধৈর্য ধরে বসে থাকেন। 70-এর ওপর বয়স হলো, তবু এখনও তিনি ভবিষ্যৎ সম্পর্কে ভয়ঙ্কর আশাবাদী। মন্মথবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হার চাওয়া, বাঘের ভয় করি না হে, এখন তার চেয়ে অনেক বড় বিপদ ঘনিয়ে আসছে। কীরকম? হাবু গুন্ডার কথা তোমার মনে আছে? কবিরাজ মশাই বললেন, খুব আছে, খুব আছে। হাবুর মামলায় তুমি হাকিম ছিলে, আমি সাক্ষী দিয়েছিলাম। 12-14 বছর আগেকার কথা, মনে থাকবে না কেন? মন্মথবাবু আরও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, আমি হাবুকে যাবজ্জীবন কয়েদের রায় দিয়েছিলাম। তাও জানি, খুব ভালো কাজ করেছিলে। হাবুর মতো বদমাস দুটো হয় না। কত যে খুন করেছে মহকুমায়, তার ঠিক নেই। মন্মথবাবু চিন্তিত সুরে বলেন, সে ঠিক, কিন্তু জেল হওয়ার পর নাকি হাবু রোজ সকালে গীতা পাঠ করত, সন্ধ্যা আহ্নিক করত, একাদশী পূর্ণিমায় উপোস দিত। জেলখানায় তার চরিত্রের খুব সুনাম হয়, সবাই তাকে সাধু বাবা বলে ডাকত। এমনকি পুলিশ জেলার পর্যন্ত সবাই তাকে সম্মানও করতে শুরু করে। সেও কানাঘুষোয় শুনেছি। মন্মথবাবু আরও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, কিন্তু সব ভালো যার শেষ ভালো। তার মানে? এই দেখো না। বলে মন্মথবাবু তার চাদরের তলায় হাত দিয়ে পাঞ্জাবির বুক পকেট থেকে একটা খাম বের করে কবিরাজ মশাইয়ের হাতে দিলেন। রামবাবু ভ্রু কুঁচকে চিঠিটা পড়তে লাগলেন। শ্রী শ্রী কালীমাতার সহায়। মাননীয় মহাশয়, পত্রে আমার নমস্কার জানিবেন। বিধিমতো আপনার বরাবর নিবেদন করিতেছি যে আমাদের পরম মাননীয় হাবু ওস্তাদ আগামী দোলের আগের দিন খালাস পাইতেছেন। হাবু ওস্তাদের প্রতি আপনি যে নিষ্ঠুর সাজার বিধান দিয়েছিলেন তাহা আমরা ভুলি নাই। শ্রী শ্রী কালীমাতার নামে শপথ করিতেছি, হাবু ওস্তাদ খালাস হইবার 7 দিনের মধ্যে আমরা চরম প্রতিশোধ লইব। প্রস্তুত থাকিবেন। ইতি হাবু ওস্তাদের ভক্তবৃন্দ। চিঠি পড়া শেষ করে কবিরাজ মশাই বলেন, কবে পেলে চিঠিটা? আজকের ডাকি এলো। রাম কবিরাজ একটু নিশ্চিন্তের হাসি হেসে বললেন, ভয় পেয়েছ নাকি? মন্মথবাবু উদাস স্বরে বলেন, ভয়ের আর কি, বুড়ো হয়েছি, এখন মরার ভয় বড় একটা নেই। তবে কি না, এ লোকগুলো তো ভালো নয়। এদের হাতে যদি অপঘাতে প্রাণ দিতে হয় তবে আর পরকালে গতি হবে না। রাম কবিরাজ হা হা করে ভরাট গলায় হেসে বললেন, গতি হবে না তো হবে না, দুজনে অপঘাতে মরে না হয় গিয়ে গোসাই বাগানে ভূত হয়ে থাকবো আর দেদার আড্ডা মারবো। গোসাই বাগান জায়গাও ভালো, ভারী নিরিবিলি, লোক চলাচল নেই, সেখানে গাছগাছরাও প্রচুর। ভূতদের রোগ ভোগ সারাতে গাছগাছরা তুলে ওষুধ বানাবো মনের আনন্দে। প্র্যাকটিস ভালোই জমবে।
তুমিও গিয়ে হাকিমি করতে পারবে। যেই রাম কবিরাজ এ কথা বলেছেন অমনি দোকানঘরের মধ্যে যেন ছোট্ট একটা ঘূর্ণিঝড় খেলে গেল। শিশি বোতলগুলো নড়ে উঠল খটাখট করে। রাম কবিরাজ একটু অবাক হয়ে চারদিকে চেয়ে দেখলেন। মন্মথবাবু সচকিত হয়ে বললেন, ঝড় ছাড়লো নাকি? রামবাবু মাথা নেড়ে বললেন, আরে না, শীতকালে ঝড় আসবে কোত্থেকে? বোধহয় উত্তরে বাতাসের একটা ঝাঁপটা এলো। মন্মথবাবু আরও খানিকক্ষণ বসে থেকে বলেন, এই রাত হলো হে, এবার উঠি। বসো তামাক সাজি। মন্মথবাবু বসেন। রাম কবিরাজ উঠে দোকানঘরের পিছনে ছোট্ট কুঠুরিতে তামাক সাজতে বসেন। কলকে সাজিয়ে ফোঁ দিতে দিতে সামনের দোকান ঘরে এসে গড়গড়ার মাথায় বসিয়ে নলটা বাড়িয়ে দিয়ে বললেন, নাও হে। তারপর অবাক হয়ে দেখেন গড়গড়ার নল যার দিকে বাড়িয়ে ধরেছেন সেই লোকটাই নেই। গেল কোথায় মন্মথ? আপন মনে এই কথা বলে রামকবিরাজ চেয়ারে বসে অন্য মনে তামাক খেতে লাগলেন। চারদিকটা খুব নিঝুম হয়ে এসেছে। বাজারের দোকানপাট সবই প্রায় ঝাঁপ ফেলে দিয়েছে। ছোট গঞ্জ শহরে এমনিতেই লোক কম, তার উপর বেজায় শীতের রাত্রি। খামোখা লোকে ঘরের বাইরে থাকতে চায় না। রামকবিরাজের অবশ্য শীত, বাঘ, ভূত কাউকেই ভয় নেই। বুড়ো হলেও ভারী ডাকাবুকো লোক। বসে বসে রামবাবু হাবু গুন্ডার কথা ভাবছিলেন। রামকবিরাজ হাবুর সব কিছুই জানেন। এই গঞ্জে তাকে শিশুবেলা থেকে বড় হতে দেখেছেন। দাশু রায়ের বড় আদরের একমাত্র ছেলে ছিল হাবু। বাবা মার অত্যধিক আদর আর প্রশ্রয় পেয়ে অল্প বয়স থেকে বিগড়ে যায়। স্কুল পালিয়ে গোসাই বাগানে গিয়ে বখা ছেলেদের সঙ্গে বিড়ি ফুঁকত। তাই দেখে একদিন রামবাবু গিয়ে দাশু রায়কে বলেছিলেন, ছেলেটার দিকে নজর দাও হে দাশু, বিড়ি ফুঁকতে শিখেছে যে। দাশু কিন্তু পুত্র স্নেহে অন্ধ। খেকিয়ে উঠে বলল, যাও যাও, নিজের কাজ করো গে যাও। আমার ছেলে তেমন নয় মোটেই, লোকে হিংসে করে যা তা রটিয়ে বেড়াচ্ছে। একমাত্র ছেলে বলে হাবুর কোনো অভাব রাখত না দাশু। মাসে মাসে ওইটুকু ছেলেকে 10-15 টাকা করে হাত খরচ পর্যন্ত দিত। সেই টাকা পেয়ে হাবু আরও বিগড়তে থাকে। ঘুড়ি, লাটাই, লাটু, লজেন্স, দেদার কিনেও টাকা ফুরোতো না। প্রায় বখাটে বন্ধুদের সঙ্গে ফিস্টি করত, যাত্রা সিনেমা দেখতে বেড়াতো। খুব ফুর্তিবাজ হয়ে গেল অল্প বয়সেই। ক্লাসের পরীক্ষায় গোল্লা পেয়ে বাসায় ফিরে কাঁদতে বসত। সেটা অবশ্য মায়া কান্না। ছেলের চোখে জল দেখে তার বাবা মা এসে হাবুকে পারলে কোলে তুলে সান্ত্বনা দেয়। দাশু বলে বেড়াতো, আমার ছেলের মতো বুদ্ধিমান ছেলে দুটো নেই, কিন্তু পড়তে বসলেই তার চোখ ব্যথা করে। ভাবছি চোখের ডাক্তার দেখাবো, সামনের বছর হাবু ক্লাসে ফার্স্ট হবে। দাশু যে খুব বাড়িয়ে বলতো তা নয়। বাস্তবিক হাবু খুবই বুদ্ধিমান ছেলে ছিল। বখাটে হয়ে যাওয়ার আগে পর্যন্ত সে স্কুলে ফার্স্টও হয়েছে। যাই হোক, হাবুর যখন মোটে 14 বছর বয়স, তখন সে বাপের সিন্দুক থেকে প্রায় 1000-5 টাকা আর মায়ের গয়না চুরি করে উধাও হয়ে যায়। সেই শোকে দাশু আর বেশি দিন বাঁচল না। হাবুর মাও বছর 2 বাদে চোখ ওল্টায়। তার বেশ কয়েক বছর পর একদল সন্ডা গুন্ডা চেহারার সাঙ্গপাঙ্গ নিয়ে হাবু এসে গোসাই বাগানে থানা গাড়ল। তার তখন পেল্লায় চেহারা হয়েছে। চোখ দুটো সব সময় রক্তবর্ণ, কাউকে গ্রাহ্য করে না। একে মারে, তাকে ধরে, তারটা কেড়ে নেয়। তারপর গঞ্জে এবং আশপাশের এলাকায় খুব চুরি, ডাকাতি আর খুন খারাপি শুরু হয়ে গেল। সেই এক দুঃস্বপ্ন। কোনো লোক নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারত না। সন্ধ্যের পর রাস্তাঘাট নিঝুম হয়ে যায়। বাড়িতে থেকেও লোকের প্রাণ ধুকপুক করত। হাবু নাকি মেলা মন্ত্রতন্ত্র শিখে এসেছে। গোসাই বাগানের কুঠি বাড়িতে সে নানা রকম সাধনা করে বলে গুজব রটে গেল। অনেকের মুখে রাম কবিরাজ শুনেছেন যে সন্ধেবেলা হাবুকে নাকি কখনো কখনো একটা প্রকাণ্ড বাঘের পিঠে চড়ে বেড়াতে দেখা গেছে।
একজন বলল সে স্বচক্ষে হাবুকে উড়ে বেড়াতে দেখেছে। তখন গঞ্জের দারোগা ছিলেন নিশিকান্ত। নিশি দারোগা একসময় খুব দাপটের লোক ছিলেন, কিন্তু তখন তার বয়স হয়েছে, রিটায়ার করতে যাচ্ছেন, তাই তিনি আর বেশি ঝুটঝামেলায় যেতেন না। হাবুর অত্যাচারে অতিষ্ঠ হয়েও লোকে ভয়ে থানায় গিয়ে নালিশ করতো না। সেই সময়ে রাম কবিরাজি উদ্যোগী হয়ে গিয়ে নিশি দারোগাকে বুঝিয়ে সুঝিয়ে হাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজি করিয়েছিলেন। দিন 2-3 পরে নিশি দারোগা একদিন রামবাবুর দোকানে এসে হ্যাট খুলে হাঁপ ছেড়ে বললেন, ওহ মশাই, কি লোককেই ধরতে পাঠিয়েছিলেন, নাজেহাল করে ছেড়েছে। কীরকম বলে রাম কবিরাজ নড়ে বসলেন। আর বলবেন না, গোসাই বাগানে গিয়ে পুরো বাড়িটা ঘেরাও করে রেড করলাম। তখন হাবু আর তার দলবল বাড়ির ভিতরেই ছিল, কিন্তু বাড়িতে ঢুকে দেখলাম সব ভোঁ ভোঁ, কেউ কোথাও নেই। সে কি? তবে আর বলছি কি, চোখের সামনে অতগুলো লোক একেবারে গায়েব হয়ে গেল মশাই। বাইরে থেকে জানালা দিয়ে সচক্ষে দেখেছি হাবুকে ঘিরে 10-12টা লোক বসে গাঁজা টানছে। ভালো করে বাড়িটা ঘিরে বাঁশি ফুঁকে রিভলভার বন্দুক বাগিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ে চেঁচিয়ে বললাম, হাবু সারেন্ডার কর শিগগির। কিন্তু কাকে বলা? ঘরে হাবু আর তার সেনাদের চিহ্নও নেই। গুপ্ত কুঠুরি বা সুড়ঙ্গ আছে কিনা অনেক খুঁজে দেখলাম, কিন্তু কিছু পাওয়া গেল না। একেবারে তাজ্জব ব্যাপার। শুনে রাম কবিরাজ ঘন ঘন তামাকের নলে টান দিয়েছিলেন। সেদিন কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। সেই থেকে হাবু গুন্ডার নামে সম্ভব অসম্ভব আরও সব গুজব রটতে লাগলো। হাবু নাকি ভূত পোষে, মন্ত্রের জোরে অদৃশ্য হয়ে যেতে পারে, যে কোনো মানুষকে চোখের দৃষ্টি দিয়ে হাওয়া করে দিতে পারে। হাবুর ভয়ে তখন সবাই থরহরিকম্প। রাম কবিরাজ মন্ত্রতন্ত্র বা ভূত প্রেত মানেন, কিন্তু এসব বুজরুকিতে তার বিশ্বাস নেই। তিনি জানেন, খারাপ লোক যতই মন্ত্রতন্ত্র জানুক আর যতই ক্ষমতাবান হোক, শুভবোধ এবং মঙ্গলের দ্বারা তাদের পতন ঘটবেই। সেই থেকে রাম কবিরাজ নানা মতলব ভেজেছেন। হাবু অবশ্য রাম কবিরাজের এসব মতলব টের পায়নি, পেলে এসে হামলা করত। নিশি দারোগা রিটায়ার করে চলে গেলে সে জায়গায় এক অল্প বয়সী এবং খুব তেজি দারোগা এলো। তার নাম অয়স্কান্ত, মহা কাজের মানুষ। সে গঞ্জে পা দিয়েই হাবু গুন্ডার কথা শুনেছে। হাবু তখন সদ্য হরিহরপুরের জমিদার বাড়ি লুট, একটা ব্যাংক ডাকাতি আর 2টো বড় ধরনের চুরি করেছে। তাছাড়া খুন জখম তো ছিলই, কিন্তু কেউ তার নামে নালিশ করতে যায় না ভয়ে। তার উপর হাবুর বদনাম হওয়ার বদলে তার বেশ সুনামি হচ্ছিল। তার অলৌকিক ক্ষমতা, তার সাহস আর তার নামে প্রচলিত গাল গল্প শুনে অনেকেই হাবুকে মনে মনে পুজো করত। বাচ্চা বাচ্চা ছেলেরা তখন নিজেদের মধ্যে হাবু হাবু খেলে। একটু বড় বয়সের ছেলে ছোকরারা অনেকেই তখন হাবুর দলে ভিড়বার জন্য গোসাই বাগানের কাছে গিয়ে ঘুরঘুর করে। রাম কবিরাজ এবং তার মতো আর যারা সৎ আর স্বাভাবিক মানুষ ছিলেন, তারা দেখলেন সমূহ সর্বনাশ। এরপর হাবুর খ্যাতি এত বেড়ে যাবে যে পুলিশও তাকে ধরতে সাহস করবে না, অধর্মেরই জয় হয়ে যাবে। হাবুরও অহংকার আর বেয়াদপি খুব বেড়ে গেছে। সে রাজা বাদশার মতো চলাফেরা করে। রাস্তার লোক তাকে দেখলে পথ ছেড়ে দাঁড়ায়, বাজার হাটে লোকে তাকে নমস্কার করে, একটু কথা বলতে পারলে বর্তে যায়। অয়স্কান্ত কিন্তু খুব অহংকারী লোক। সে জানত মফস্বল শহরে দারোগার ওপর আর কেউ নেই, সবাই বরাবর দারোগাকেই খাতির করে এসেছে। তাই হাবুর এত খাতির অয়স্কান্ত সহ্য করবে কেন? ব্যাপারটা তার সম্মানে খুব ঘা দিল। তা অয়স্কান্ত যখন হাবুকে জব্দ করার নানা রকম ফন্দি ফিকির আঁটছে, তখন একদিন এক অবাক কাণ্ড। অয়স্কান্ত সন্ধেবেলায় তার কোয়ার্টারের বারান্দায় একা বসে বসে পূর্ণিমা দেখছে। এমন সময় রাস্তা থেকে ডোরাকাটা একটা প্রকাণ্ড বাঘ হেলতে দুলতে ফটক পেরিয়ে সোজা উঠে এলো। বাঘের পিঠে হাবু। অয়স্কান্ত যদিও সাহসী লোক,
কিন্তু সেই দৃশ্য দেখে তারও প্রাণ উড়ু উড়ু। হাবুর বাঘ দুর্গন্ধ ছাড়তে ছাড়তে এসে নোংরা মুখে অয়স্কান্তর গা, কপাল, গাল চেটে দিল, গড় গড় করে আদর জানালো। হাবু অয়স্কান্তকে বলল, দেখো দারোগাবাবু, আমার সঙ্গে টক্কর দিতে চাইলে কিন্তু জান কবুল করে কাজে নামতে হবে। এ তো কেবল বাঘ দেখছো, আমার হাতিকে তো এখনো দেখোনি। তাছাড়া আর যারা আছে তারা আরও ভয়ের সামগ্রী, কাঁচা খেগো অপদেবতা সব। চাকরি করতে এসেছো, চোখ বুজে চাকরি করে যাবে, মাস মাইনে পেয়ে খাবে দাবে ফুর্তি করবে, কেউ কিচ্ছু বলবে না। যদি কাজ দেখাতে চাও তবে কিন্তু বিপদের জন্য তৈরি থেকো। ফুটফুটে জ্যোৎস্নায় স্পষ্ট বাঘের গায়ের ডোরা দেখা যাচ্ছে, বিটকেল গন্ধ পাওয়া যাচ্ছে, শ্বাস গায়ে পড়ছে। অয়স্কান্তর নিজের চোখে দেখা, হাত দিয়ে ছোঁয়া ব্যাপার, কোনো ভুল নেই। অয়স্কান্ত কথা বলতে গেল, কিন্তু গলা দিয়ে স্বর বেরোয় না। নড়তে গিয়ে দেখে হাত পা আড়ষ্ট। হাবু মুচকি হেসে বাঘটাকে সরিয়ে নিয়ে বলল, আমি হলাম এ তল্লাটের রাজা বলো রাজা, সর্দার বলো সর্দার, ভগবান বলো ভগবান, সবাই আমাকে এক বাক্যে মানে। এরপর থেকে তুমিও মেনো। সেই রাতেই অয়স্কান্ত উদ্ভ্রান্তের মতো এসে রাম কবিরাজের কাছে হাজির। বলে, কবিরাজ মশাই, হাবু মানুষ নয়। সব শুনে রাম কবিরাজ ঠান্ডা মাথায় চিন্তা করলেন। তারপর একটা খুব বলকারক পাঁচন অয়স্কান্তকে খাইয়ে দিয়ে বললেন, তুমি আগে একটু ধাতস্থ হও, তারপর অন্য কথা হবে। রাম কবিরাজ এমন সব আশ্চর্য পাঁচন তৈরি করতে পারেন যা খেলে মানুষকে মানুষ পর্যন্ত পাল্টে যায়। রাম কবিরাজের সেই পাঁচন খেয়ে অয়স্কান্তর ডম্বল ডম্বল ভাবটা ঘণ্টাখানেক পর কেটে গেল। তবু সে বলতে লাগলো, না কবিরাজ মশাই, মিরাকেলের সঙ্গে লাগতে যাওয়া ঠিক নয়। মানুষ যত পাজি বদমাশ হোক তাকে টিট করতে ভয় পাই না, কিন্তু হাবু তো ঠিক মানুষ নয়। তাই হলো। অয়স্কান্ত বদলি নিয়ে চলে গেল। এলো আর এক তেজি দারোগা, গদাধর। গদাধর খুবই মজবুত চেহারার মানুষ, একসময়ে নাম করা কুস্তিগির ছিল, বয়সও বেশি নয়। তার আবার একটা বিশাল জার্মান শেফার্ড কুকুর ছিল। গদাধর আসবার পরই গঞ্জের লোক বলাবলি করতে লাগলো, হাবুর বাঘের জন্য নতুন পাঁঠার আমদানি হয়েছে। ছেলেরা ছড়া কাটতে লাগলো, গদাই দারোগা হয়ে যাবে রোগা। গদাধরের কানে সবই গেল। হাবুর গুণকীর্তির কথাও সে এখানে আসবার আগেই শুনে এসেছে। গঞ্জে পা দিয়ে সে খুব বেশি কেরানি দেখানোর চেষ্টা করল না। রাম কবিরাজের কাছে একদিন গভীর রাতে চুপি চুপি এসে গদাই দারোগা বলল, আমি আপনার কাছ থেকে পুরো ব্যাপারটা জানতে চাই। রামবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জেনে লাভ কি, কেউ কিছু করতে পারবে না। অনেকেই গঞ্জের বাস উঠিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তখন গঞ্জে আবার নতুন নিয়ম চালু করেছে হাবু। তার বাঘের খোরাকি বাবদ প্রতিদিন একজন করে গৃহস্থকে পাঁঠা, ছাগল বা কুকুর দিতে হয়। বাঘেরা নাকি কুকুরের মাংস খেতে খুব ভালোবাসে। সেজন্য গঞ্জে যত রাস্তার কুকুর ছিল সব লোপাট হয়ে গেছে প্রায়। ওদিকে গোসাই বাগানে মিস্ত্রি লাগিয়ে হাবুর জন্য প্রাসাদ তৈরি হচ্ছে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ হাবুর তখন ভরভরন্ত অবস্থা। গদাই দারোগা বলে, আমি যে খুব কাজের লোক তা বলছি না, তবে সাবধানী লোক। সব শুনে টুনে তারপর যদি কিছু করা যায় তা দেখব। আমাকে স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হয়েছে এখানে। রাম কবিরাজ খুব আশ্বস্ত হলেন না, তবু সবই খোলসা করে বললেন, আর সাবধান করে দিলেন এই বলে, দেখুন, এখানকার লোকজন কিন্তু সবাই হাবুর পক্ষে,
কাজেই বিপদে পড়লে তারা আপনাকে সাহায্য করবে না। গদাই হেসে বলল, বেশি লোকের সাহায্য চাই না, আপনার মতো দু একটা পাকা মাথার তোক সাহায্য করলেই আমার হবে। রাম কবিরাজ বুঝলেন গদাই দারোগা কুস্তিগির ছিল বটে, কিন্তু তাতে বুদ্ধিটা নষ্ট হয়নি। যাই হোক, দু একদিনের মধ্যে হাবু গদাই দারোগার পিছনে লাগলো। একদিন সকালে দেখা গেল গদাইয়ের অতি আদরের কুকুরটা লোপাট। খোঁজ অবশেষে কুকুরটার মখমলের মতো গায়ের চামড়াটা পাওয়া গেল গোসাই বাগানের কাছে একটা জাম গাছের তলায়। গদাই দিন তিনেক ভালো করে খেলো না, ঘুমোলো না। রামকবিরাজ তাকেও একটা ভালো পাঁচন তৈরি করে পাঠিয়ে দিলেন। গদাই দারোগার কুকুরটাকে মেরে হাবু চালে ভুল করেছিল। কুকুরটা ছিল গদাইয়ের প্রাণ। সেই কুকুরের মৃত্যুতে গদাই দারোগা হয়ে উঠল গদাই বিভীষিকা। অবশ্য কয়েকজন জানে গদাই দারোগার সেই মারমুখ মেজাজের পিছনে কবিরাজ মশাইয়ের আশ্চর্য পাঁচনের কাজও আছে। রামকবিরাজ এমন এক দুর্লভ গাছগাছরার পাঁচন তৈরি করে গদাধরকে খাইয়েছিলেন যে তাতে মানুষের শরীরে যেমন দুনো বল হয়, তেমনি তার মেজাজও হয়ে ওঠে টঙ্কার। আবার গায়ের জোর আর বদ মেজাজ হলেই হয় না, ঠান্ডা মাথার কূট বুদ্ধিও খেলাতে হয়, নইলে হাবুর মতো ধুরন্ধরকে জব্দ করা সোজা নয়। তাই কবিরাজ মশাই আবার পাঁচনে এমন জিনিসও দিয়েছিলেন যে তাতে মাথা ঠান্ডা থাকে, বুদ্ধির হাওয়া বাতাস খেলে। কাণ্ডটা কি হয়েছিল কেউ ভালো জানে না। তবে হঠাৎ একদিন শোনা গেল যে হাবুর পোষা বাঘটাকে পাওয়া যাচ্ছে না, চারদিকে খোঁজ। অবশেষে একদিন দেখা গেল থানার হাতায় গদাই দারোগার কোয়ার্টারের বাগানের বেড়ায় বাঘের চামড়াটা রোদে শুকোচ্ছে। এই ঘটনায় গঞ্জে হইচই পড়ে গেল। সবাই ভেবে নিল হাবুর বাঘ যখন মরেছে তখন গদাইয়ের আর রক্ষে নেই। তার মুন্ডু কেটে নিয়ে শিগগিরই হাবু গেন্ডুয়া খেলবে। বাঘ গুম হওয়ার সময়ে হাবু গঞ্জে ছিল না, বাইরে কোথাও ডাকাতি বা লুটপাট করতে গিয়েছিল। ফিরে এসে সব শুনে দুদিন গুম হয়ে রইল। তারপর একদিন সোজা গিয়ে গদাইয়ের বাসায় হানা দিয়ে গদাইকে বলল, তুমি মরলে কে কে কাঁদবে বলো তো? গদাই বিনীতভাবে বলে, কেউ কাঁদবে না, কারণ আমি মরব না। বটে? বলে হাবু খানিক অবাক হয়ে চেয়ে থেকে বলল, মরবে না কেন বলো তো? তোমার কি কর্ণের মতো কবচ কুণ্ডল আছে নাকি? আমার নেই, তবে শুনেছি নাকি আপনার আছে। লোকে বলে আপনি নাকি মেলা ম্যাজিক জানেন। হাবু একটা শ্বাস ফেলে বলল, বাপু, তোমার ভালোর জন্যই বলছিলাম, যদি আত্মীয় স্বজন থেকে থাকে তবে বরং ছুটি নিয়ে গিয়ে তাদের দেখে এসোগে। শেষ দেখা। তার দরকার নেই। হাবু হেসে বলল, দারোগা, তোমার বড় বার হয়েছে হে। সে যাকগে, বাঘটা মারলে কি করে বলো তো? গদাই হাই তুলে বলল, বাঘ আমি অনেক মেরেছি, তবে আপনার বাঘকে আমি মেরেছি এ কথা কে বলল? মরনি? তা বলছি না, বলছি আমি যে মেরেছি তার প্রমাণ কি? তবে কি বলতে চাও? আমার বাঘটা জঙ্গলে পালিয়ে গেছে আর যাওয়ার সময় তোমাকে ভালোবেসে নিজের চামড়াটা খুলে দিয়ে গেছে? গদাই উদাসভাবে বলল, তাও হতে পারে। হাবু তখন গম্ভীর হয়ে বলে, তাহলে খুব ভালো কথা। আমি আমার সেই চামড়া ছাড়ানো বাঘকে আবার জঙ্গল থেকে ধরে আনব, আর এলে তার গায়ে তোমার শরীরের চামড়াটা খুলে নিয়ে পরিয়ে দেব। তৈরি থেকো। গঞ্জের সকলেরই বিশ্বাস
হাবু যা বলে তাই করে। সুতরাং শিগগিরই গদাই দারোগার চামড়া পরানো বাঘকে এই অঞ্চলে দেখা যাবে, এই আশায় সবাই চোখ কান খোলা রেখে অপেক্ষা করতে লাগলো। এক রাতে বিকট শব্দ শোনা গেল, ঢ্যাডুম। সেই শব্দে মাটি কেঁপে ওঠে, বাড়িঘরের দরজা জানালা নড়ে যায়, আর মানুষের প্রাণ পাখি ধুকপুক করতে থাকে। এরকম বিকট বাঘের ডাক কেউ কখনো শোনেনি। তবে কি সত্যি হাবুর চামড়া ছাড়ানো বাঘটা ফিরে এলো নাকি? ওদিকে গোসাই বাগানের পোড়ো বাড়িতে হাবু আর তার শ্যাঙাতরাও চমকে উঠে বসেছে, কান পেতে শুনছে সবাই। বাঘটা খুব কাছ থেকে ডাকলো যেন। প্রথম রাতে বাঘটা সেই একবারই ডেকেছিল, তারপর ডাকলো আর এক রাতে। হাবু সেদিন ময়নাগুড়ির তামাকের কারবারি ঘনশ্যাম বাজরিয়ার গদিতে চিঠি দিয়ে এসেছিল। 100টি গিনি আর নগদ 20,000 টাকা গোসাই বাগানের তেঁতুলতলায় রাত 12টার পর পৌঁছে দিতে হবে। এ ব্যাপারে কেউ কোনো আপত্তি করে না। অনেকে তো খুশি হয়েই হাবু যা চায় তা দিয়ে দেয়। কারো কারো ধারণা হাবুকে দিলে পুণ্য হয়। ঘনশ্যামজি অবশ্য সেই দলের লোক নন। 100 গিনি আর 20,000 টাকা তো কম নয়। তবু উপায়ান্তর নেই বলে তিনি রাত 12টা নাগাদ একটা পুরনো গাড়িতে চড়ে ড্রাইভার আর একটা চাকর সহ তেঁতুলতলায় এসে অন্ধকারে অপেক্ষা করছেন। প্রচণ্ড শীত, মশা আর ভয়। রাত 12টা বেজে 5 মিনিটের সময় গহীন অন্ধকার থেকে একটা কালো মূর্তি এগিয়ে এলো। ঘনশ্যামজি কাঁপতে কাঁপতে মূর্তির হাতে গিনি আর টাকার বাক্স তুলে দিলেন। ঠিক সেই সময়ে খুব কাছ থেকে সে বিকট বাঘের ডাক শোনা গেল, ঢ্যাডুম রাম। ঘনশ্যামজি মূর্ছা গেলেন। চাকর আর ড্রাইভার পালালো, আর অন্ধকারের মধ্যে হাবু অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে ভীতু মানুষ নয়, তার উপর অনেক ক্ষমতাও সে রাখে। তবু একেবারে কানের কাছে এ বুক কাঁপানো ডাক শুনে কয়েক মুহূর্ত বুঝি তার ধন্দ লেগেছিল। তারপরই টর্চ জেলে সে অবাক হয়ে দেখে একটা কাঁটা ঝোপের আড়ালে প্রকাণ্ড একটা বাঘের ডোরা দেখা যাচ্ছে, আর সেই বাঘের পিঠে একটা মানুষ না? কি আশ্চর্য! বাঘের পিঠে বসে আছে স্বয়ং গদাধর দারোগা। বাঘটা আরও একবার ডেকে উঠল সেই সময়ে। অবাক ও বোকা হয়ে দাঁড়িয়ে থাকা হাবুর হাত থেকে টর্চ বাতি পড়ে গেল। সেই অন্ধকারে বাঘের পিঠে চেপে গদাধর যে কোন দিকে চলে গেল তার ঠাহর পেল না হাবু। সেই থেকে হাবুর হাঁক ডাক যেন একটু কমল, আর আগের মতো বুক চিতিয়ে চলল না কয়েকদিন। সেই রাতের ঘটনার 2 দিন পর এক সকালে গদাইয়ের আস্তানায় গিয়ে হাজির হয়ে বলল, কায়দা টায়দা সবই শিখে গেছো দেখছি। গদাই গম্ভীর স্বরে বলল, আপনি শিখিয়েছেন। হাবু তেমন কিছু বলল না, কেবল আচ্ছা দেখা যাবে এইরকম গোছের কি একটু অস্পষ্ট স্বরে বলে কেটে পড়ল। সে আর গদাই দারোগার চামড়া ছাড়ানোর কথা বলতো না। এদিকে গদাই রোজ রাম কবিরাজের কাছে যায়। কবিরাজ মশাই তাকে নিয়ম করে নানা অনুপান দিয়ে হরেক রকম পাঁচন খাওয়ান। তাতে গদাইয়ের জোর বাড়ে, বুদ্ধি বাড়ে, মাথা ঠান্ডা হয়, সাহস আসে। একদিন রাম কবিরাজ বলেই ফেললেন, বুঝলে বাবা গদাই, হাবু মনে হয় এবার এ জায়গা ছেড়ে সটকাবার তালে আছে। যদি সটকে পড়ে তাহলে কিন্তু ওকে আর শিক্ষা দিতে পারবে না। এইবার মোক্ষম ঘা দাও। কথাটা মিথ্যে নয়। কদিন হলো হাবুর মনে হচ্ছে এ জায়গায় যথেষ্ট রোজগার করা হয়েছে। তাছাড়া গদাই দারোগা লোকটাও তেমন সুবিধের ঠেকছে না। অন্য 5টা দারোগা যেমন ভয় পেত, এ তেমন পায় না। নতুন জায়গায় গেলে রোজগারেরও সুবিধে, আর ভাবনা চিন্তাও কম করতে হবে। এই ভেবে সে শ্যাঙারদের তৈরি থাকতে হুকুম দিল। বলল, এই জায়গাটা বড় গরম আর শুকনো হয়ে গেছে রে, তৈরি থাকিস সব, হুট করে একদিন গাঁটরি বাঁধতে হবে। চলে যাওয়ার আগে হাবু সবচেয়ে মোটা দাঁও মেরে যাওয়ার লোভে 17টা চা বাগানের মালিক টমসন সাহেবের বাচ্চা ছেলেকে চুরি করে লুকিয়ে রাখল। সাহেবকে চিঠি লিখে জানিয়ে দিল,
1,00,000 টাকা আগামী অমাবস্যার রাতে আপনার বাড়ির পিছন দিকের বাগানে ঝুমকো জবা গাছের নিচে একটা পাথর চাপা দিয়ে রেখে দেবেন, নয়তো রাত ভোর হওয়ার আগেই মা কালীর সামনে বলি হিসেবে আপনার ছেলেকে উৎসর্গ করা হবে। সাহেবরা সহজে ভয় খায় না বটে, কিন্তু টমসন সাহেবের ব্যাপারটা অন্যরকম। মাত্র 1 বছর আগে তার বউ মারা গেছে। মা হারা 3টি সন্তানের জন্য তার গভীর মায়া ছিল। তাই ছেলে চুরি যাওয়ার পর রেগে আগুন হয়েও তিনি খুব শক্ত হতে পারলেন না। কি হয়েছিল তা সবাই সঠিক জানে, তবে টমসন সাহেবের বাগানে জবা গাছের নিচে 1,00,000 টাকা রাখা ছিল এবং যথাসময়ে হাবুর কোনো চেলা এসে সেটা নিয়েও যায়। লোকে আবার অন্য কথাও বলে যে হাবুর চেলা এসেছিল ঠিকই, তবে সে আর ফিরে যায়নি। গদাই তাকে হাত পা বেঁধে চালান করে দিয়ে নিজেই সেই চেলা সেজে হাবুর আস্তানায় গিয়ে ঢুকেছিল। তারপর এক তুলকালাম কাণ্ড। মুহুর্মুহু বাঘের ডাক, বন্দুকের আওয়াজ, চিৎকার, সব লোক জেগে শুনছে। পরদিন চাউর হয়ে গেল হাবু বমাল ধরা পড়েছে। ধরা পড়ার আগে সে নাকি খুব এক হাত লড়েছিল গদাইয়ের সঙ্গে। হয়তোবা অন্য সময় হলে সে গদাইকে গদার মতো ঘুরিয়ে আছাড় দিত, কিন্তু রাম কবিরাজের পাঁচন খেয়ে খেয়ে তখন গদাইয়ের তেজই আলাদা। করালি স্যারের অঙ্কের ক্লাস। ছাত্ররা এখন আর অঙ্ককে অঙ্ক বলে না, বলে ভয়াঙ্ক। ভয় আর অঙ্ক সন্ধি করে এই নতুন শব্দটা তারা বানিয়ে নিয়েছে। তা ভয়াঙ্কই বটে। ক্লাসে যেসব অঙ্ক করানোর কথা সেসব তো আছেই, তাছাড়াও করালিবাবু ছাত্রদের অঙ্কে পোক্ত করে তুলবার জন্য বাইরের বই থেকে যত রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে এসে ছাত্রদের দেন। আজ করালিবাবু ক্লাসে এসে হাসি হাসি মুখে বললেন, মাই লিটল ফ্রেন্ডস, কাল ভোর রাতে আমি স্বপ্নে একটা অঙ্ক পেয়েছি, খুব ইন্টারেস্টিং। ছেলেরা নড়ে চড়ে বসল। করালিবাবু স্বপ্নে অঙ্ক পান, এটা খুব বেশি নতুন কথা নয়। এর আগেও বহুবার তিনি স্বপ্নে অঙ্ক পেয়েছেন। তবে কিনা করালিবাবুর কাছে যেটা সুখ স্বপ্ন, সেটাই তার ছাত্রদের কাছে দারুণ দুঃস্বপ্ন। করালিবাবু বললেন, এই বুঝলে, ভোর রাতে দেখি আমি একটা জুতোর দোকানের কর্মচারী হয়ে কাজ করছি। বুড়ুল লাস্ট বেঞ্চে বসেছিল। আজকাল সে এখানেই বসে। অঙ্কে ফেল করার পর থেকে সে ভালো ছেলেদের সঙ্গে ফার্স্ট বেঞ্চে বসতে লজ্জা পায়। পিছনের বেঞ্চে ছাত্র কম। বুড়ুনের পাশে আর একজন মাত্র বসে আছে, সে হলো ফটিক। কালীবাবুর কথা শুনে ফটিক বিড়বিড় করে বলল, খুব ভালো হতো তাহলে বাঁচতুম। বুড়ুন জবাব দিল না। আজকাল সব সময় তার মন খারাপ থাকে। করালি স্যার হেসে বললেন, বুঝলে সবাই, জুতোর দোকানের কর্মচারী, তা আমার বেশ ভালোই লাগছিল। দোকানের মালিকটি ভালো মানুষ গোছের, হিসেব টিসেব বোঝে না, লাভ ক্ষতি বা লেনদেনে হিসেবের গোলমাল বুঝলেই আমাকে ডেকে জিজ্ঞেস করে, আচ্ছা কালীবাবু, হিসেবটা কি হবে বলে দিন তো। যাই হোক, কাজটা আমার বেশ ভালোই লাগছিল। খদ্দের এলে জুতো বের করেছি, পরাচ্ছি, পছন্দ হলো বা ফিট করলো কিনা দেখছি, এই মাঝে মাঝে মুখে মুখে অঙ্ক কষে মালিককে হিসেব বুঝিয়ে দিচ্ছি, বেশ লাগছে। এমন সময়ে এক খদ্দের এলেন। এক জোড়া জুতো তার পছন্দ হয়ে গেল। দরদস্তুর করে 20 টাকায় রফা হলো। তিনি মালিককে 100 টাকার একটা নোট দিলেন। মালিকের ক্যাশ বাক্সে তখন অত টাকা ছিল না। আমাকে নোটটা দিয়ে বললেন, করালিবাবু, পাশের দোকান থেকে টাকাটা ভাঙিয়ে আনুন তো। লিটল ফ্রেন্ডস, তোমরা খুব মন দিয়ে ট্রানজাকশানগুলো লক্ষ্য করো। হ্যাঁ, তারপর আমি তো পাশের দোকানে গিয়ে 100 টাকার নোট ভাঙিয়ে এনে মালিককে দিলাম। মালিক 20 টাকা রেখে খদ্দেরকে 80 টাকা ফেরত দিলেন। খদ্দের জুতোর বাক্স বগলে নিয়ে চলে গেলেন। কিন্তু একটু বাদেই পাশের দোকানের মালিক এসে সেই 100 টাকার নোটটা আমার মালিককে ফেরত দিয়ে বললেন, মশাই, এই নোটটা জাল, এটা বদলে দিন। মালিক নোটটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, তাই তো, বড্ড ঠকিয়ে গেছে দেখছি। এই বলে মালিক ক্যাশ বাক্স থেকে কুড়িয়ে বাড়িয়ে 100 টাকা নিয়ে দিয়ে দিলেন। পাশের দোকানের লোকটা চলে গেল। তারপর মালিক অনেকক্ষণ অঙ্ক কষে বের করার চেষ্টা করলেন তার কত ক্ষতি হলো।
কিন্তু লোকটা ভারী বোকাশোকা ভালো মানুষ গোছের, তাই কিছুতেই হিসেব মেলে না। একবার করে উঠে বলেন, ও বাবা, আমার 200 টাকা লস হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি করে? তিনি বললেন, খদ্দেরকে 80 টাকা দিলাম, দোকানদারকে 100 টাকা, আর এক জোড়া জুতো 200 দাঁড়াচ্ছে। আবার বলেন, না না, মোট 80 টাকা গচ্চা গেছে দেখছি। ওই যা, হিসেবের ভুল, 100 টাকা আর 20 টাকার জুতো, মোট 120 টাকা গেল। আবার বলেন, না না, এক জোড়া জুতো ছাড়া আর তো আমার কিছুই যায়নি। না না, আবার সেই ভুল। দোকানদারকে যে 100 টাকা দিলুম। যাই হোক, শেষ পর্যন্ত তিনি আমার দিকে করুণ চোখে চেয়ে বললেন, করালিবাবু, আমার কত দণ্ড গেল তা একটু হিসেব করে বলে দেবেন? মাই ফ্রেন্ডস, আজকের প্রথম অঙ্ক এটাই, ভেরি সিম্পল অ্যারিথমেটিক, বলতে গেলে ক্লাস 2 অঙ্ক, জলবৎ তরলং। 3 মিনিট সময় দিচ্ছি, কষে ফেলো। সবাই খাতা খুলে খসখস করে কষে ফেলছে। বুড়ুনও কষে ফেলল। বেশি সময় লাগেনি তার, মিনিট দেড়েক বড়জোর। খাতা নিয়ে করালিবাবুর কাছে জমা দেবে বলে যখন উঠতে যাচ্ছে, তখন কানের কাছে ফিসফিস করে কে যেন বলল, যাচ্ছে তাই ভুল করলে যে, করালিবাবুর ডাস্টারের বাড়ি খেতে যাচ্ছে নাকি? বুড়ুন প্রথমে ভেবেছিল ফটিক কথা বলছে, কিন্তু চেয়ে দেখল ফটিক বেঞ্চের একেবারে ওই প্রান্তে বসে গোয়েন্দা গল্পের বই পড়ছে চুরি করে। তবে কে বলল কথাটা? কানের কাছে কে যেন ফিক করে একটু হেসে বলে ওঠে, হি, ভয় পেলে নাকি? বুড়ুন তৎক্ষণাৎ গম্ভীর হয়ে নিচু স্বরে বলে, আমি কাউকে ভয় খাই না। না দেখা লোকটা তখন গলার স্বরটা খুব দুঃখের করে বলে, তুমি দেখছি খুব উদ্ভট ছেলে। এই চাকরি কি আর করা, বরং তোমার একটু উপকার করে দিয়ে যাই। এই দাও, খাতাটা দাও, অঙ্কটা কষে দিই। বুড়ুন একটু ইতস্তত করে বলল, খাতাটা দিলে করালিবাবু দেখতে পাবেন যে। তাহলে তুমি খাতা খুলে পেন্সিল ধরে বসে থাকো, আমি তোমার হাত ধরে ধরে লিখিয়ে দিই। তাই হলো। 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা ঠিকঠাক কষে দিয়ে অদৃশ্য নিধিরাম তাকে একটা ঠেলা দিয়ে বলে, যাও, সবার আগে গিয়ে দেখিয়ে আনো। অঙ্কের উত্তর এখানে দেওয়া হলো না, শ্রোতা বন্ধুরা সেটা বের করবেন। বুড়ুন গিয়ে করালি স্যারকে খাতা দেখাতেই তিনি তার পিঠ চাপড়ে বললেন, দারুণ। আরও কয়েকজন অঙ্কটা 3 মিনিটের মধ্যে ঠিকঠাক কষেছিল। কালী স্যার সকলের পিঠ চাপড়ে দিলেন। করালিবাবু ওই রকমই, খুব সোজা অঙ্ক কেউ করে দিতে পারলে ভীষণ খুশি হয়ে ওঠেন। পরের অঙ্কটা একটু কঠিন। একটা বিস্তৃত গাড়ির 4টে চাকা 4 রকম। একটার ব্যাস 3 ফুট 3 ইঞ্চি, আর একটা 3 ফুট 8 ইঞ্চি, তৃতীয়টার 4 ফুট 2 ইঞ্চি, চতুর্থটির ব্যাস 2 ফুট 11 ইঞ্চি। এই কিম্ভূত গাড়িটা যদি 5 মাইল যায়, তবে 4টে চাকার কোষটা কতবার সম্পূর্ণ এবং কতখানি আংশিক আবর্তিত হবে? করালিবাবু এটার জন্য 10 মিনিট সময় বরাদ্দ করলেন। সবাই অঙ্ক কষতে ব্যস্ত, কিন্তু বুড়ুনের সে ভাবনা নেই। সে অঙ্কটা খাতায় টোকামাত্র নিধিরাম তার হাত ধরে 20 সেকেন্ডের মধ্যে অঙ্কটা কষে একটা ঠেলা দিয়ে বলল, যাও। বুড়ুনকে খাতা হাতে টেবিলের কাছে আসতে দেখে করালি স্যার হাঁ হয়ে গেলেন। খাতা দেখে আরও তাজ্জব, বললেন, এটা তোমার আগে থেকে কষা ছিল? আগে না স্যার, এইমাত্র করলাম। বটে, তাহলে বলতে হয় তোমার ভাগ্যে স্বর্ণপদক রয়েছে। এর পরের অঙ্ক চৌবাচ্চায় জল ঢোকা আর বেরোনো নিয়ে। এটা কষতে বুড়ুনের লাগলো 13 সেকেন্ডের মতো। করালিবাবু অঙ্কে রাইট দিয়ে বললেন, তুমি অ্যানুয়ালে অঙ্কে যেন কত পেয়েছিলে? 12 না 13 কি একটা বোধ হয়। না হে, তোমার সেই খাতাটা আবার আমাকে দেখতে হবে। করালি স্যারের পর অবনীবাবুর ট্রান্সলেশন ক্লাস। তিনি ইংরেজি করতে দিলেন। কুল খাইয়া রমেনের দাঁত টকিয়া গিয়াছে। ভবানী পাঠক তো সোজা পাত্র নয়, সে ভালোর ভালো মন্দের জম। এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণ গিরি, ইহার শিখর দেশ সতত সঞ্চরমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় সমাচ্ছন্ন।
ইত্যাদি। সবাই কলম কামড়াচ্ছে। ঠিক 40 সেকেন্ড বাদে নিধিরাম বুড়ুনকে ঠেলে দিয়ে বলল, যাও, হয়ে গেছে। বুড়ুন গেল। অবনীবাবু খাতা দেখে মাথা চুলকে বললেন, ইংরেজিতে তুই কাঁচানোস ঠিকই, কিন্তু এত ভালো ইংরেজি বহুকাল কোনো ছাত্রকে লিখতে দেখিনি। বাহ বাহ, এরকম চালিয়ে গেলে তুই স্কলারশিপ পাবি যে রে। বুড়ুন খুব লজ্জার ভঙ্গিতে মাথা নত করে থাকে। বছরের শুরু, ক্লাস এখনও পুরোপুরি হয় না। পঞ্চম ঘন্টার পর ছুটি হয়ে গেল। গেম টিচার 2 সেট ক্রিকেটের সরঞ্জাম বের করে দিলেন। স্কুলের পাশে পেল্লায় মাঠে হৈ হৈ করে ক্রিকেট নামল। একদিকে নিচু ক্লাসের ছেলেরা পার্টি করে খেলছে, অন্যধারে টিমটা কিছু অদ্ভুত। এতে ফেল করা ছাত্রদের সঙ্গে পাশ করা ছাত্রদের ম্যাচ। গেম স্যার টিম ঠিক করে দিয়েছেন। বুড়ুন অঙ্কে ফেল করলেও ক্লাসে উঠেছে, তাই সে পাশ করাদের দলে। কিন্তু পাশ করা ভালো ছেলেরা খেলাধুলায় তেমন মজবুত নয়। অন্যদিকে ফেল করা ছেলেরা সব সাংঘাতিক সাংঘাতিক প্লেয়ার। তারা যেমন দুর্দান্ত ব্যাট করে তেমনই দুর্ধর্ষ বল। তারা ছোটে, লাফায়, গড়াগড়ি খায় অনায়াসে। তাই আজ খেলার মাঠে পাশ করাদের বড় দুর্দিন। পাশ করারা ব্যাট করতে নামল টসে জিতে। প্রথম ওভারেই 2 জন জখম হয়ে খোঁড়াতে খোঁড়াতে বসে পড়ল। 2 জন বোল্ড আউট হয়ে গেল। দ্বিতীয় ওভারে আরও 1 জন আউট, তবে 3টে রান হলো। তৃতীয় ওভারে পরপর 2 জন ক্যাচ দিয়ে ফিরে 52 গেল। 1 জন ভয়ে দান ছাড়ল। বুড়ুন ব্যাট ভালো করে না, তবে বল সে ভালোই করে। কিন্তু 8 জন বসে পড়ায় তাকে ব্যাট করতে নামতেই হয়। যখন মাঠে নামছে বুড়ুন, তখন কানের কাছে ফের সেই ফিসফিসানি, কোনো ভয় নেই, আমি আছি। বুড়ুন গম্ভীর হয়ে বলল, সেঞ্চুরি করিয়ে দেব, কিন্তু খোকা মনে রেখো আমার প্রেস্টিজটা তোমাকে রাখতে হবে। দেখা যাবে। বুড়ুন নেমে ব্যাট হাতে দাঁড়িয়ে চারদিক দেখছিল। ফেল করা হুমদো হুমদো ছেলেরা হাসাহাসি করছে। ফার্স্ট বোলার ভূতু তাকে উদ্দেশ্য করে বলে, এই নে, আর দেখতে হবে না, যে পথে এসেছিস সে পথটাই ভালো করে দেখে রাখ, এক্ষুনি ফিরতে হবে তো। ভূতুর দুর্দান্ত বলটা এলো। বুড়ুনকে কিছুই করতে হলো না। ব্যাটটা কে যেন তার হয়ে চালিয়ে দিল, আর বলটা জেট প্লেনের মতো ছুটে গিয়ে স্কুল বাড়ির দোতলার ছাদে পড়ল। ছক্কা। আন্তাবড়ি মার হয়ে গেছে ভেবে কেউ খুব একটা হাততালি দিল না। কিন্তু পরের বলটা আবার উড়ে গিয়ে মস্ত শিরীষ গাছে একটা পাখির বাসা ভেঙে নিয়ে পড়ল। ছক্কা। এবার কিছু ক্ষীণ হাততালি। বুড়ুনদের ক্যাপ্টেন অনিরুদ্ধ নিজের ঠ্যাঙের ব্যথার জায়গায় হাত বোলাতে বোলাতে মাঠের বাইরে থেকে চেঁচালো, বুড়ুন চালিয়ে যা। তা চালালো বুড়ুন। তৃতীয় বলটা এমন হাঁকড়ালো যে সেটা গিয়ে স্কুলের পাশে পণ্ডিত মশাইয়ের বাড়ির নারকোল গাছের ডগায় গিয়ে একটা ঝুনো নারকোল সমেত নেমে এলো। পণ্ডিত মশাইয়ের বুড়ি পিসি বেরিয়ে এসে চেঁচাতে লাগলেন, গাছে ঢিল মেরে নারকল পারিস দুপুরবেলা? দাঁড়া, হরকে বলে 3 ঘন্টা নীল ডাউন করিয়ে রাখবো। পণ্ডিত মশাইয়ের নাম হরপ্রসাদ। পান থেকে চুন খসলেই ছাত্রদের নীল ডাউন করিয়ে রাখেন। পণ্ডিত মশাইয়ের পিসিমা এক হাতে নারকল, অন্য হাতে বলটা কুড়িয়ে চেঁচিয়ে বললেন, ওই দেখ, নারকলের সঙ্গে একটা বেলও পেরেছে দেখছি। তা এ বাড়িতে তো বেল গাছ নেই, তবে বেল এলো কোত্থেকে? হরস্যারের পিসির হাত থেকে বলটা উদ্ধার করা খুব শক্ত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নীল ডাউন হওয়ার ভয়ে কেউ এগোতে সাহস পাচ্ছে না। খেলা পণ্ড হওয়ার জোগাড়। বুড়ুন ফিসফিস করে বলে, ও নিধিরাম, যাও না, বলটা নিয়ে এসো। নিধিরাম বুড়ুনের কানে কানে বেশ রাগ করে বলে উঠল, বড় যে নাক ধরে ডাকছ, তোমার চেয়ে বয়সে আমি কত বড় জানো? 200 বছরের বড়, সেটা খেয়াল রেখো। বুড়ুন ফিক করে হেসে বলল, আচ্ছা আচ্ছা, নিধিদা বলে ডাকবো তাহলে। মুহূর্তের মধ্যে একটা ঘূর্ণি হাওয়া উঠে মাঠ পেরিয়ে হরপণ্ডিতের বাড়ির দিকে ধেয়ে গেল। স্যারের পিসি কিছু বোঝবার আগেই ঝটকা বাতাসে হাতের বলটা ছিটকে আবার মাঠের মধ্যে চলে এলো।
স্যারের পিসি চেঁচাতে লাগলেন, এই যা গেল এমন পাকা বেলটা, কি সুন্দর গন্ধটা বেলটা ছিল, ভাবলু আজ পানা করে হরকে খাওয়াবো, বাচ্চার পেটটা ভালো যাচ্ছে না। পরের ওভার করতে এলো কেষ্ট। তার চেহারা দানবের মতো, বল করে না কামান দাগে তা বোঝা শক্ত। তবে স্কুলেরই শুধু নয়, এই জেলার সেই সবচেয়ে বিপজ্জনক বোলার। তার বলে হয় স্টাম্প ভাঙে, নয়তো ব্যাটসম্যানের পা, আর এই দুটোতে না লাগলে নির্ঘাত উইকেট কিপারের পাঁজর ফাটবে। তাই কেষ্ট বল করার সময় সবাই ভারী গম্ভীর হয়ে যায়। তবে কিনা স্কুলের এলেবেলে খেলায় সে ইচ্ছে করেই বেশি জোরে বল করে না। আজও সে প্রথম বলটা বেশ আস্তেই দিল। সেই বলে বুরুনের পার্টনার ব্যাট ছুঁয়ে একটা রান করল। কেষ্টর দ্বিতীয় বলটাও বেশ আস্তের ওপর ছিল। তবে কিনা তার কাছে আসতে হলেও বলটা তেমন আসতে বলে আর কারো মনে হলো না। একটা লাল সাপের মতো সেটা ধেয়ে এসেই ছোবল তুলল বুরুনের দিকে। বুরুনের ব্যাট হেলা ভরে ওপরে উঠে এমন লাথি লাগালো সাপটাকে যে সেটা লেজ গুটিয়ে পাখি হয়ে উড়ে গেল মেঘের দেশে। তারপর চিৎপাত হয়ে পড়ল পাশের মাঠে, যেখানে বাচ্চা ছেলেরা খেলছে। সে মাঠেও একটা ছেলে ব্যাট হাঁকড়েছে, তাই বলটা কোন দলের তাই নিয়ে একটু গোলযোগ বেঁধে উঠল। মার খেয়ে কেষ্ট রেগে যাচ্ছে। 3 নম্বর বলটা সে খুব জোরে না হলেও বেশ জোরে দিল। পিচের ওপর বিদ্যুৎ খেলিয়ে সেটা ছুঁতে এলো বুরুনকে। কিন্তু বুরুনের ব্যাট আজ বজ্রাদপি কঠোর। বলটাকে এমন ঘাড় ধাক্কা দিল যে সেটা কাঁচুমাচু হয়ে ফের বাতাসে সাঁতরে মাঠ পার হয়ে স্কুলের দেয়ালের চুন বালি খসালো খানিক। দেয়ালের ভাঙা জায়গাটা আফ্রিকার ম্যাপ হয়ে গেল। 5 মিনিটে বুরুনের 30 রান। চারদিকে ফটাফট হাততালি পড়ছে। কেষ্ট আস্তিন গুটোয়, বুক ভরে দম নেয়। তারপর মাঠের শেষ প্রান্তে গিয়ে তার বল করার দৌড় শুরু করে। তার মানে এবার কেষ্ট তার সবচেয়ে জোরালো বল দেবে। বুরুন নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকে। কেষ্টর বলটা সে অবশ্য ভালো করে দেখতেও পায় না, কিন্তু ব্যাট যখন বলটার গায়ে লাগলো তখন তার মনে হলো ব্যাটটা বুঝি ভেঙেই যাবে। সারদাচরণ বাবু জমিদার, তার বাড়ির মাথায় একটা পাথরের পরী দিব্যি ডানা মেলে 100 বছর কাটিয়ে দিয়েছে। বজ্জাত বলটা গিয়ে পরীর একটা ডানা ভেঙে তবে থামল। আবার ছক্কা। কেষ্টর 5 নম্বর বলটা আগেরটা চেয়েও জোর। সেই তেজে বলটা প্রায় অদৃশ্য অবস্থায় কখন যে এসেছে আর কখন যে ব্যাটটা তাকে বেতিয়েছে তা বুরুন জানে না। তবে এবার সেটা গিয়ে একটা খড় বোঝাই গরুর গাড়ির খড়ের গাদায় সেঁধিয়ে গেল। বলটা এত মারধর পছন্দ করছিল না বোধহয়, গা ঢাকা দেওয়ার তালে ছিল। বহু কষ্টে চেঁচিয়ে মেচিয়ে গাড়ি থামিয়ে বলটা উদ্ধার করতে হলো। সেই ফাঁকে পাশ করা ছেলেরা এসে বুরুনকে কাঁধে নিয়ে খানিক ধেই ধেই করে নেচে নেয়। মাঠের বাইরে গিয়ে তারাই আবার ফেল করা ছাত্রদের বক দেখায়। 42 থেকে 102-এ পৌঁছতে লাগলো মোটে 12 মিনিট। সর্বসাকুল্যে 27 মিনিটে সে সেঞ্চুরি করেছে এবং এখনও আউট হয়নি। ইতিমধ্যেই তার ব্যাট করার খবর পেয়ে প্রথম গেম টিচার এবং তারপর হেড স্যার সমেত সব মাস্টারমশাই মাঠের ধারে চলে এসেছেন। শহরের লোকজনও খবর পেয়ে চলে আসছে। মাঠের চারধারে তুমুল ভিড় হয়ে গেল দেখতে না দেখতে। বুরুনের একটু লজ্জা লজ্জা করছে বটে, কিন্তু সে করবে কি? 17টা ওভার বাউন্ডারি মেরে 102-এর পরও বুরুনকে আবার ধুন্ধুমার ব্যাটের চমক দেখাতে হলো। দ্বিতীয় সেঞ্চুরি করতে বুরুন সময় নিল 25 মিনিট। আবার 17টা ছক্কা মেরে আউট হওয়ার প্রশ্নই ওঠে না। খুঁতখুঁতে গেম টিচার পর্যন্ত বললেন, ব্র্যাডম্যানেরও এরকম রেকর্ড নেই, এ তো ক্রিকেট ইতিহাস পাল্টে দেবে। ভালো ছেলেরা 250-তে দান ছাড়ার পর ফেল করারা ব্যাট করতে এলো। বুরুনের হাতে বল। তার কানে কানে নিধিরাম বলল, চিন্তা নেই। তার চিন্তা ছিল না ঠিকই। ফেল করা ছেলেরা 6 রানে অলডাউন। বুরুন 2 ওভারে মোট 10টা বল করেছিল। দ্বিতীয় ওভারে 4টের বেশি বল করার দরকারই হয়নি তার। প্রতি বলে একটা করে উইকেট পড়েছে। ট্রিপল হ্যাট্রিক সমেত তার বোলিংয়ের হিসেব 1.4 ওভার,
2 মেডেন, 0 রান, 10 উইকেট। তার 2 ওভারের মাঝখানে একজন আনাড়ি ছেলে 1 ওভার বল করেছিল, তাইতে ফেল করারা 6 রান নেয়। গেম স্যার বললেন, ওয়ার্ল্ড রেকর্ড! কিন্তু তার বিস্ময়ের এই সবে শুরু। এ তো গেল ক্রিকেটের বৃত্তান্ত। ঠিক 15 দিন পরে স্কুলের বার্ষিক স্পোর্টস। খুব তোড়জোড় করে স্পোর্টস হয় স্কুলে, কারণ স্কুল স্পোর্টসের পরই জেলা স্পোর্টসে স্কুল থেকে ছাত্রদের বাছাই করে পাঠানো হয়। এই স্কুলের পড়াশুনোয় যেমন, খেলাধুলাতেও তেমনই সুনাম। বুড়ুন প্রতি বছরই স্পোর্টসে 1-2টি প্রাইজ পায়। বলার মতো তেমন কিছু নয় অবশ্য। তার গ্রুপে সে হাই জাম্পে গতবারও 3rd প্রাইজ পেয়েছিল, আর 200 গজ দৌড়ে সেকেন্ডও হয়েছিল। কিন্তু স্কুলের নামকরা ভালো অ্যাথলেটদের তুলনায় সেগুলো কিছুই নয়। স্পোর্টসের দিন 10 আগে হিট হচ্ছে, কতগুলো বিষয় গ্রুপের মধ্যে সীমাবদ্ধ, আর গোটা 2-3 বিষয় আছে যা সকলের জন্য। বুড়ুন তার গ্রুপের সব রকম দৌড় আর লাফে নাম দিল। তাছাড়া 10,000 মিটার দৌড়, সাইকেল রেস আর লোহার ভারী গোলা ছোড়ার যে বিষয়গুলি সকলের জন্য, তাতেও নাম লেখালো। ক্রিকেটে তার এলেম দেখার পর স্পোর্টসে এতগুলো বিষয়ে নাম লেখানোতে কেউ ভ্রু কোঁচকাল না। বুড়ুনের ভিতর কি আছে তা তো কেউ জানে না। হিট শুরু হওয়ার দিনই নিধিরাম উৎসাহের চোটে এমন কেলেঙ্কারি করে বসল যে বুড়ুন লজ্জায় মরে যায় আর কি। প্রথম বিষয় ছিল 100 মিটার দৌড়। গেম স্যার স্টপ ওয়াচ নিয়ে দাঁড়িয়ে আছেন। অ্যাসিস্ট্যান্ট গেম স্যার হুইসেল বাজিয়ে দৌড় শুরুর সংকেত দেওয়া মাত্র বুড়ুনের মনে হলো একটা ঝড়ের বাতাস তাকে প্রবল বিক্রমে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এমন হলো যে বুড়ুনের পা প্রায় মাটিতেই ঠেকল না। দৌড়ের শেষে গেম স্যার মাঠে বসে পড়ে নিজের মাথা চেপে ধরে বললেন, 100 মিটার মাত্র 8 সেকেন্ডে! ওহ, আমি অজ্ঞান হয়ে যাব। সত্যি অজ্ঞান হয়ে যেতেন। বুড়ুন গিয়ে তাড়াতাড়ি তাকে ধরে বলল, না স্যার, 8 সেকেন্ডে নিশ্চয়ই নয়, স্টপ ওয়াচটা বোধহয় খারাপ। গেম স্যার ভ্যাবলা দুটো চোখ চেয়ে বললেন, বলছো? আগে হ্যাঁ স্যার। ঠিক তো? ঠিকই, অত জোরে আমি দৌড়ইনি। গেম স্যার উঠে বললেন, দৌড়লে মুশকিল হতো, কারণ ওয়ার্ল্ড রেকর্ডও ওর চেয়ে অনেক বেশি কি না। হাই জাম্পের আগে বুড়ুন আড়ালে গিয়ে ধমক দিয়ে বলল, নিধিদা, এসব কি হচ্ছে বলো তো? বাড়াবাড়ি করলে কিন্তু গোসাই সর্দারকে গিয়ে বলে দেবো। নিধিরাম ভয় খেয়ে বলল, তা ওয়ার্ল্ড রেকর্ড টেকর্ড কি আর জানা আছে? আগে থেকে বলবে তো। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এবার সাবধান। হাই জাম্পে বুড়ুন চটপট কাঠি পার হতে লাগলো বটে, তবে খুব একটা বাড়াবাড়ি করলো না। তাতেও অবশ্য কম কিছু হলো না। গেম স্যার মেপে দেখলেন বুড়ুন শেষ লাফে 6 ফুট ডিঙিয়েছে এক চান্সে। গেম স্যারকে খুবই গম্ভীর দেখাচ্ছিল। লং জাম্পে বুড়ুন আরও সাবধান হলো। মাত্র 22 ফুট লাফিয়ে আর লাফালো না। গেম স্যার তাকে আড়ালে ডেকে খুব উত্তেজিতভাবে বললেন, শোনো বুড়ুন, তোমার ভিতর যে কি সাংঘাতিক ক্ষমতা ভগবান দিয়েছেন তা তুমি হয়তো টের পাচ্ছ না। আমি বলে দিচ্ছি, তুমি অলিম্পিক থেকে একাই অন্তত 1 ডজন সোনার মেডেল নিয়ে আসবে। এখন থেকে তৈরি হও। বুড়ুন খুব লজ্জার হাসি হাসল। সারা মাঠে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। তাকে দেখবার জন্য ছেলেরা ভিড় করছে। শহরের লোকেও চলে আসছে কাণ্ড কারখানা দেখতে। স্পোর্টসের দিন দুপুরে মাঠ ভেঙে পড়েছে ভিড়ে। শুধু এ গঞ্জই নয়, আশেপাশের এলাকা থেকে, এমনকি জেলা শহর থেকেও গাড়ি করে লোক এসেছে। সবাই কানাঘুষো শুনছে গঞ্জে নাকি এক সাংঘাতিক স্পোর্টসম্যানের আবির্ভাব হয়েছে। বুড়ুনের কাণ্ড শুনে দাদুও অবাক। নাতির এত এলেম তারও জানা ছিল না। তিনি নাতির শক্তি বৃদ্ধির জন্য একটা ভালো পাঁচন তৈরি করে খাইয়ে দিয়েছেন। তাতে বুড়ুনের গায়ে যথেষ্ট জোর এসে গেছে। একদিকে দাদুর বলকারক পাঁচন, অন্যদিকে নিধিরাম, দুইয়ে মিলে সে এক যাচ্ছেতাই কাণ্ড হয়ে গেল স্পোর্টসে। পোল ভল্টে বাঁশে ভর করে আকাশের দিকে উঠে গেল বুড়ুন, আর হয়ে থাকা বাড়ির অন্তত 10 ফুট উঁচু দিয়ে। মাপযোগ করলে 22-23 ফুট দাঁড়াবে। মাঠ ফেটে পড়েছে চিৎকারে আর উত্তেজনায়। 100 মিটার, 200 মিটার, 800 মিটার দৌড়, হার্ডেল রেস, হাই জাম্প, লং জাম্প, লোহার বল ছোড়া, কোটায় বুড়ুন সাংঘাতিক কাণ্ড না করল।
শেষে অন্য সব কম্পিটিটররা মাঠ থেকে পালাতে লাগলো চুপিসারে। লোকে বলাবলি করতে লাগলো, এ তো দেখছি সেই হাবু ওস্তাদের ভুতুড়ে কাণ্ড সব, নইলে ওইটুকু বুচকে ছেলে অত জোরে দৌড়তে বা অত উঁচুতে দূরে লাফাতে পারে নাকি। স্পোর্টসের পর বুড়ুন বাড়ি ফিরল ছেলেদের কাঁধে চড়ে, সঙ্গে প্রাইজের বোঝা। দাদু সব দেখে শুনে বললে, হবে না, এ পাচন যে আমার নিজের আবিষ্কার, ভেলুদের ডাক্তারি শাস্ত্র ঘেটে মরলেও এসব নিদান পাবে না। গোসাই বাগানের ভূত গল্পের প্রথম পর্ব আজ এখানেই শেষ হচ্ছে। দ্বিতীয় পর্বের গল্প শোনার জন্য একটু অপেক্ষা করবেন। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।